জেলখানায় বিদ্রোহ, আনসার বিদ্রোহ, তারপরে ইসকনকে দিয়ে একটি ঘোট পাকানোর চেষ্টা, এখন নতুন একটি ঘোট পাকানোর চেষ্টা শুরু হয়েছে আদিবাসী বিতর্কটাকে সামনে এনে। সাম্প্রতিক সময়ে পাঠ্যপুস্তকে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে এই ঘটনার সূচনা হয়। এটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বাংলাদেশের নাগরিক হয়ে থাকলে ভিডিওটা আপনারা না টেনে ফার্স্ট টু লাস্ট দেখবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই, ফুল ভিডিওটা সম্পূর্ণ দেখে আসি। ডক্টর কনক স্যারের ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকের এই ভিডিও জুড়ে অনেক বিস্তারিত তথ্য জানতে পারবেন। এই তথ্যটা জানা আপনাদের জন্য খুবই জরুরি। আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। বাংলাদেশের বেশ কিছু ইস্যু পরপর এসেছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর জেলখানায় বিদ্রোহ, আনসার বিদ্রোহ, তারপরে ইসকনকে দিয়ে একটি ঘোট পাকানোর চেষ্টা, এখন নতুন একটি ঘোট পাকানোর চেষ্টা শুরু হয়েছে আদিবাসী বিতর্কটাকে সামনে এনে। সাম্প্রতিক সময়ে পাঠ্যপুস্তকে একটি গ্রাফিতিকে কেন্দ্র করে এই ঘটনার সূচনা হয়। এটি নিয়ে একটি সংঘর্ষ হয়েছে। বলা হচ্ছে এই সংঘর্ষের জন্য একটি স্টুডেন্ট মুভমেন্ট দায়ী। আবার বিপরীত নানা বক্তব্য আমরা পাচ্ছি। এই বিষয়টি নিয়ে আমরা সরকারের একটা অংশের সংশ্লিষ্টতা দেখছি, পুলিশের একটা অংশের সংশ্লিষ্টতা দেখছি। তো এই সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের আদিবাসীর যে দাবি, সেই দাবির যৌক্তিকতা কতটুকু, আমাদের যেসব ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আছে সেই ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নিয়ে কিন্তু কোনো বিতর্ক কখনো ছিল না। তারা আমাদেরই অংশ, তারা এই বাংলাদেশেরই নাগরিক। বাট তাদেরকে নিয়ে নতুন করে একটি বিতর্ক তৈরি করে একটি ঘোট পাকিয়ে পুরো পৃথিবীতে অন্যরকম একটি ফ্লেভার নেওয়ার একটি চেষ্টা বলেই আমার কাছে মনে হচ্ছে, আমরা যা পর্যবেক্ষণ করছি। তো এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে আলোচনায় আজকে যোগ দিচ্ছেন চারজন অতিথি। প্রথমেই আমার সঙ্গে আমি পরিচয় করিয়ে দিই মেহেদী হাসান পলাশ। মেহেদী হাসান পলাশ দীর্ঘ ৩০ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম, আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠী বা জাতিসত্তা এদেরকে নিয়ে কাজ করেন। মেহেদী হাসান পলাশ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। কনক ভাই, আপনাকেও ধন্যবাদ আপনার এই সুন্দর অনুষ্ঠানে এবং জনপ্রিয় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইঞ্জিনিয়ার খোয়াই চিং মং শাক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব এবং পাহাড়ি ভারতের আগ্রাসন সহ বিভিন্ন ইস্যুতে এই থোয়াইয়ের কিছু বক্তব্য ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। থোয়াই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দাদা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনার স্বপ্ন ছিল কথা বলার, আজকে বাস্তবায়িত হয়েছে, এই জন্য ধন্যবাদ দিই। এবং যারা লাইভটি দেখবেন, আপনারা প্রত্যেকে একটু শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে করে আমাদের আলোচনা সারা দেশের মানুষ শুনতে পারে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ থোয়াই। দর্শক, আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মহিউদ্দিন রাহাত। তিনি স্টুডেন্ট ফর সভারেন্ট্রির যুগ্ম আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের ছাত্র। রাহাত, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ কনক ভাই, আপনার এই চমৎকার সুন্দর আয়োজন এবং এখানে আমাকে আহ্বান করার জন্য। আপনার সঙ্গে কথা বলার একটা স্বপ্ন ছিল, এটা আজকে পূরণ হলো আর কি। আশা করি আমরা সত্য কথাগুলো বলতে পারি। ধন্যবাদ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব জিয়াউল হক। জিয়াউল হক স্টুডেন্ট ফর সভারেন্ট্রির আরেকজন নেতা। জিয়া ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সরার ভাই আমাকে আজকে আপনার এই সুন্দর প্রোগ্রামে ইনভাইট করার জন্য। তো আমার মনে হয় যে রাহাত, আপনার আশেপাশে বোধহয় কথা হচ্ছে, আপনি একটু মিউট, আপনি যখন কথা বলবেন তখন আমরা আবার আপনি আনমিউট করে নেবেন। প্রথমে আমরা যদি আলোচনাটা শুরু করি, স্টুডেন্ট ফর সভারেন্ট্রির নেতা জিয়া ভাইকে দিয়ে শুরু করি। রাহাত, আপনার কাছে পরে আসি। যেহেতু এনসিটিভির এই যে মুভমেন্টটায় যে ঝামেলাটা সূচনা হয়, সেই সূচনার সময় আপনি সেখানে ছিলেন। জিয়া, আপনি আমাকে বলবেন যে এই যে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, সবাই আপনাদেরকে দায়ী করছে, কেন দায়ী করছে, কি বিষয়, কি হয়েছিল, কেন আপনারা সেখানে গেলেন,
একটু সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই। জি, আসসালামু আলাইকুম। আসলে আমাদের স্ট্যান্ড ফর সভারেন্টির যে প্রোগ্রামগুলো ছিল বেশ গত 28 আগস্ট 2024 সালের 28 আগস্ট থেকে আমাদের এই আদিবাসী ইস্যুতে অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু হয়। এর আগেও গত কয়েক বছর যাবত আমরা কাজ করেছি, বাট অফিসিয়ালি গত 28 আগস্ট থেকে শুরু হয়। তো যাই হোক, আমরা যখন হঠাৎ করে গত 8 জানুয়ারি 2025 সালে যখন দেখতে পেলাম যে এনসিটিবির যে বাংলা ব্যাকরণ নির্মিত বই, এটার ব্যাক কভারে একটা গ্রাফিতি দেওয়া হয়েছে যেটা হচ্ছে আদিবাসী শব্দযুক্ত। তো এইটা নিয়ে আমাদের আগে থেকেই আপত্তি ছিল যে আমরা এটাকে বলি যে একটা বিচ্ছিন্নতাবাদী শব্দ। আমরা এটাকে বলি যে বিচ্ছিন্নতাবাদী শব্দ, যারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চায়, আলাদা করতে চায়, তারাই মূলত বাংলাদেশে আদিবাসী স্বীকৃতি চায় এবং এটা প্রচার করে বেড়ায় এবং একই সাথে প্রতিষ্ঠিত করতে চায়। তো আমরা স্টেট ফর সভারেন্টি যেহেতু সার্বভৌমত্ব নিয়ে কাজ করি, রাষ্ট্রের অখণ্ডতা নিয়ে কাজ করি, সো যে কারণে এটা আমাদের কাছে একটা আপত্তিজনক বিষয়। সো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 8 জানুয়ারি একটা সংবাদ সম্মেলন করি। সংবাদ সম্মেলন করে আমরা 5 দফা দাবি জানাই গভর্নমেন্ট, কিছু দাবি শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, কিছু দাবি এনসিটিবির কাছে। এর মধ্যে একটা দাবি ছিল যে আমাদের 24 ঘন্টার মধ্যে এই দাবিটা পূরণ করার আশ্বাস দিতে হবে। সেটা হচ্ছে যে আপনার আদিবাসী শব্দ যে আছে এইটা ওইখান থেকে বাতিল করতে হবে বই থেকে। এটা 24 ঘন্টার মধ্যে একটা আশ্বাস দিতে হবে। যদি আশ্বাস না দেয় আমরা একটু বৃহৎ আন্দোলনে যাব। তো গভর্নমেন্ট থেকে আমাদের কোনো আশ্বাস দেওয়া হয় নাই, ফলে আমরা একটা ঘোষণা দিলাম 12 তারিখে অর্থাৎ 12 জানুয়ারি আমরা এনসিটিবির সামনে অবস্থান কর্মসূচি নিব। তো পূর্ব ঘোষণা অনুযায়ী আমরা ওইখানে অবস্থান কর্মসূচি নেই। আমাদের সাথে এনসিটিবি কর্তৃপক্ষ কথা বলে এই আপনার যে আদিবাসী যুক্ত যে গ্রাফিতি ছিল এটা তারা বাদ দেয়। সাথে আমাদের আরো 2-3টা দাবি ছিল। একটা হচ্ছে যে এইটা যে যুক্ত করেছে তার নাম হচ্ছে রাখাল রাহা, এখানে তার বড় ভূমিকা ছিল, কারণ তার ফেসবুক আইডিতে আমরা ঘাটাঘাটি করে দেখেছি সে ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে এই বিচ্ছিন্নতাবাদী শব্দ আদিবাসী বলে সম্বোধন করে। একই সাথে সে বাম সংগঠনের সাথে জড়িত এবং তার মূল্যবোধটাই এরকম যে সে আদিবাসী বলবে, এরকম একটা বিষয়, যে কারণে তার অপসারণ আমরা চেয়েছি। সাথে একটা তদন্ত কমিটি গঠন করতে বলেছিলাম। তো এইটা আমাদেরকে এনসিটিবি কর্তৃপক্ষ বলেছিল আমাদের প্রত্যেকটা দাবি রাখবে, একই সাথে যদি না রাখে তাহলে আমরা পুনরায় আবার আন্দোলন করবো, এরকম একটা ওনাদের সাথে আমাদের একটা কথা হয়েছিল। তো আমাদের একটা দাবি পূরণ করেছে যে গ্রাফিতে বাদ দিয়েছে, বাকি 2টা পূরণ করে নাই। ফলে যেটা হয়েছে, আমরা আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আমরা 15 জানুয়ারি সকাল 11টায় আমরা শিডিউল করি যে আমরা এনসিটিবির সামনে আবার অবস্থান কর্মসূচি করব। তো পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমরা ওখানে যাই। যাওয়ার পরে আমরা সকাল 11টায় আমাদের বিক্ষোভ শুরু করি। বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আমাদেরকে এনসিটিবি কর্তৃপক্ষ আবার ডাকার পরে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদেরকে বলে যে চেয়ারম্যানের সাথে কথা চেয়ারম্যান স্যার আপনাদের সাথে কথা বলবে, আপনারা আসেন। আমরা 6 জন প্রতিনিধি গেলাম, গিয়ে দেখি ওইখানে কোনো চেয়ারম্যান নেই। আমাদের সাথে বসানো হয়েছে রাখাল রাহার সাথে। একটু কথা বলে রাখি, রাখাল রাহা কিন্তু এনসিটিবির কেউ না, রাখাল রাহা বাইরের একজন লোক। তাকে পরিমার্জন কমিটির একজন সদস্য হিসেবে বাইরে থেকে কয়েক মাসের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। আচ্ছা, তো আমরা বললাম যে হুইজ রাখাল রাহা, তার সাথে বসবে কেন, সে তো কোনো অথরিটি না, সে অথরিটি না। আর আজকে আমাদের দাবি হচ্ছে রাখাল রাহার অপসারণ, আর আপনারা রাখাল রাহার সাথে আমাদেরকে কেন বসাচ্ছেন, এইটা নিয়ে আমাদের আপত্তি ছিল। কিন্তু রাখাল রাহা বসে আমাদের সাথে সে সময় ক্ষেপণ করতে চায় এবং বলে যে না, আমার সাথেই কথা বলতে হবে, আমাদের কথা শুনতে হবে, আমার কথা শুনতে হবে, কারণ আপনারা আমার অপসারণ চাইছেন, কথা আমার সাথেই বলতে হবে। আমরা বলছি আপনার সাথে আপনার কাছে আমাদের কোনো দাবি ছিল? আপনার কাছে তো আমাদের কোনো দাবি ছিল না, দাবি ছিল এনসিটিবি কর্তৃপক্ষের সাথে। তো যাই হোক, উনি সময় ক্ষেপণ করতে থাকে। এইদিকে পুলিশ এসে আমাদেরকে বলে যে ভাইয়া তাড়াতাড়ি করেন, উপজাতিরা কাছাকাছি চলে আসছে, যেহেতু তাদেরও প্রোগ্রাম আছে। তো আমরা বললাম ঠিক আছে, ওকে, আমরা তো তাড়াতাড়ি করতে যাচ্ছি, কিন্তু এই যে রাখাল রাহার সাথে বসাই দিছে, আমরা তো তার সাথে কথা বলবো না। তো যাই হোক, আবার পুলিশ আসলো, বলল যে অলরেডি আমাদের পুলিশের 4টা ব্যারিকেড আছে, 2-3টা ব্যারিকেড ভেঙে ফেলেছে উপজাতিরা, সর্বশেষ আছে আপনারা দ্রুত করেন। আমরা 5 মিনিট সময় চাইলাম যে আমরা 2 মিনিট অথরিটির সাথে কথা বলবো, 3 মিনিটের নিচে আমরা ঘোষণা দিয়ে আমরা চলে যাব। কারণ আমাদের একটা আশঙ্কা ছিল 2টা গ্রুপ যদি একসাথে হয় তাহলে একটা সমস্যা হতে পারে। তাছাড়া আমাদের আরো আশঙ্কা ছিল যে আগের দিন রাতে এই বিচ্ছিন্নতাবাদী উপজাতি যারা আদিবাসী স্বীকৃতি দাবি করে, তারা ফেসবুকে একের পর এক আমাদেরকে হুমকি দিচ্ছিল যে আমাদেরকে 72 হুরের কাছে পাঠিয়ে দিবে,
আমাদেরকে খুন করে ফেলবে ইত্যাদি ইত্যাদি। আমার কাছে বেশ কিছু স্ক্রিনশটের ছবি আছে, দেখেন আমি দেখাচ্ছি যে 72 হুরের কাছে পাঠিয়ে দিবে, হ্যাঁ বেশ কিছু, এরপর তারা আমাদেরকে খুন করে ফেলবে, দেখে নিবে, এরকম অবস্থা। অনেকগুলো স্ক্রিনশট আছে, যুদ্ধে নামবে কালকে আমাদের সাথে, অনেকগুলো স্ক্রিনশট আছে আমার কাছে। তো এইটা যার ফলে আমরা সংঘর্ষ এড়ানোর জন্য আমরা খুব দ্রুত করতে চাইলাম, কিন্তু রাখালরা অপেক্ষা করতেছিল যতক্ষণ যে যতক্ষণ না উপজাতি বিচ্ছিন্নতাবাদীদের মিছিলটা এখানে আসতে পারে, এসে আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টি শান্তিপূর্ণ কর্মসূচির উপর হামলা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত সে সময় ক্ষেপণ করতে থাকে, এবং তাই হয়েছে। যখন আমরা রাখাল রাহাকে জোর করে ওইখান থেকে বের করে অথরিটির সাথে 2 মিনিট কথা বলি, রাখাল রাহা নিচে নামতে নামতে আমরা শুনি পুলিশ চলে আসছে, এসে বলে যে অলরেডি মারামারি হয়ে গেছে, দ্রুত নামেন। আমরা বললাম যে ভাই আপনাদের 5 মিনিট সময় দিচ্ছি, আপনারা ব্যারিকেড দিয়ে রাখতে পারেন নাই তাদেরকে? তারা বললো আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আমাদের ব্যারিকেড ভেঙে তারা ঢুকে গেছে, আমরা কি করব? তো এইখানে কিন্তু যে বিষয়টা সেটা হচ্ছে যে তারা যে পুলিশের ব্যারিকেড ভেঙে আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টির শিক্ষার্থীদের উপর হামলা করে, এটা কিন্তু একটা পূর্ব পরিকল্পিত বিষয় ছিল। এর মধ্যে অনেকগুলো সূত্র আছে, যেমন গতকাল রাত থেকেই তারা আমাদের 72 হুরের কাছে পাঠিয়ে দিবে, অর্থাৎ শহীদ করে ফেলবে, মেরে ফেলবে, এরকম হুমকি ধমকি দিচ্ছিল, 1 নাম্বার। 2 নাম্বার, রাখাল রাহা সময় ক্ষেপণ করছিল, রাখাল রাহার সাথে বসার কোনো প্রশ্নই নাই। সে ততক্ষণ পর্যন্ত সময় ক্ষেপণ করছে যতক্ষণ পর্যন্ত না তারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসে এখানে পৌঁছাইছে এনসিএলবির সামনে, সময় ক্ষেপণ সে করেছে। আচ্ছা, এরপর যখনই রাখাল রাহা নিচে নেমেছে তখনই সংঘর্ষটা তৈরি হয়েছে। যখনই রাখাল রাহা নিচে নেমেছে তার 2 মিনিট পরে পুলিশ আসছে, এসে বলতেছে যে অলরেডি মারামারি হয়ে গেছে, শুরু হয়ে গেছে, আপনারা দ্রুত নামেন। তো আমরা নিচে নেমে দেখি মারামারি শেষ, তো পরবর্তীতে আমরা চলে যাই। এই যে একটা বিষয় দেখেন, আমাদেরকে দোষারোপ করা হচ্ছে আমরা নাকি বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা করেছি। আমরা কিন্তু আইন নিজের হাতে তুলে নেই, আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদের উপর হামলা করি নাই, বরং তারা কালের কণ্ঠের ভিডিও আছে, জেনারেশন টিভি নামে একটা টিভি আছে অনলাইনে, এই টিভির ভিডিও আমাকে গত পরশুদিন একজন সাংবাদিক দিয়েছে। তারপর র‍্যাপিড 24 নামে একটা অনলাইন পত্রিকা আছে, সেইটার একটা ভিডিও আমাদের কাছে আছে। দেখা যাচ্ছে স্পষ্ট বেশ কয়েকজন উগ্র এই বিচ্ছিন্নতাবাদী আমাদের উপর পুলিশের ব্যারিকেড ভেঙে জোর করে হামলা করছে। হামলা করার পরে আমাদের শিক্ষার্থীরা আত্মরক্ষার্থে তারা ব্যবস্থা নিছে, পাল্টা ব্যবস্থা নিছে। তা আমরা কোনো সহিংসতার পক্ষে না, কিন্তু এটা ওরা যেটা করেছে, আমাদের স্টুডেন্ট ফর সভারেন্টি যেটা করেছে সেটা পুরোটা আত্মরক্ষামূলক। আত্মরক্ষার অধিকার কিন্তু এক ধরনের অধিকার, যেটা আমাদের মানে দণ্ডবিধিত আছে, যে আত্মরক্ষার্থে যদি কারো ক্ষতি হয় সেটা কিন্তু অপরাধ না। সো আমরা মনে করি স্টুডেন্ট ফর সভারেন্টি যেটা করেছে এটা আত্মরক্ষার্থে করেছে, এবং এই অধিকার স্টুডেন্ট ফর সভারেন্টি থাকার অধিকার থাকা উচিত, এবং এটা আছে। একই সাথে আরেকটা পয়েন্ট আমি একটু বলতে চাই ভাইয়া। দেখেন, অনেকে বলতেছে স্ট্যাম্প নিয়ে এসছেন। ভাই, আপনি দেখেছেন কয়েকদিন আগে বিজিবির সাথে আমাদের একজন কৃষক, সে কাঁচি নিয়ে কিন্তু ভারতীয় বিএসএফ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। একই সাথে গতকাল বা পরশুদিনও কিন্তু ভারতীয়রা যখন মানে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আমাদের উপর আক্রমণ করতে চায়, তখন আমাদের দেশের জনগণও কিন্তু নানান রকম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুত ছিল বিদেশিদেরকে ইয়া করবে। এখন এই যে বিচ্ছিন্নতাবাদীরা, তারা যে দাবি নিয়ে আসে, একটা বিচ্ছিন্নতাবাদের দাবি নিয়ে, আমরা কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি থেকে কখনোই বলি নাই যে উপজাতিদের কোনো অধিকার দেওয়া যাবে না, তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে, আমাদের সম অধিকার দেওয়া যাবে না, এই ধরনের কিচ্ছু কিন্তু আমরা বলি না। আমরা বলছি যেহেতু আদিবাসী শব্দটা একটা বিচ্ছিন্নতাবাদী শব্দ, সুতরাং এইটা দাবি নিয়ে কারো আসা অধিকার হতে পারে না। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে কোনো দাবি নিয়ে আসা কখনোই সেটা অধিকার থাকতে পারে না। সো আমাদের শিক্ষার্থীরা যেটা করেছে সেটা আত্মরক্ষামূলক, এবং এই অধিকার থাকা উচিত। এবং এটার সাথে পুরোটাই রাখাল রাহা জড়িত ছিল। এটার সাথে অলিক মৃ নামে নাগরিক কমিটির একটা ছেলে ছিল, সে জড়িত ছিল, আরো অনেকেই জড়িত ছিল। সো আমাদের এখানে কোনো দোষ দেওয়ার মানে নেই। ধন্যবাদ। আমি আবারও কথা বলবো আপনার সাথে। মহিউদ্দিন রাহাত, আপনি কি ওই মিছিলে ছিলেন কিনা একটু জানতে চাই আপনার কাছে, যে পুলিশ কেন আসলে আটকাতে পারলো না? কারণ ধরেন মিছিলের এত বড় কোনো ব্যাপ্তিও ছিল না, বা এমন কিছু ছিল না যে পুলিশের পক্ষে সেটাকে ঠেকিয়ে দেওয়া অসম্ভব ছিল। তো কেন পুলিশ ঠেকাতে পারলো না? বা আমি আসলে, আপনি ছিলেন ওখানে মিছিলে? জি না, আমি আসলে ওই দিন ছিলাম না। আমি তার আগের দিন থেকেই গ্রামে ছিলাম আর কি। আমি একটু জরুরি কারণে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। ওই সময় এই অনুষ্ঠানগুলো হয়েছে আর কি। তো যদিও আমার নামে মামলা হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, যে আমি ওখানে উপস্থিত ছিলাম বা হামলায় নেতৃত্ব দিয়েছি, এই ধরনের কথাবার্তা বয়ান লিখে সাজিয়ে মিথ্যা মামলা হয়েছে। আমিও তার আসামিদের একজন। কিন্তু আমি তার আগের দিনই আমার ফ্যামিলিকে নিয়ে ওখান থেকে আমি গ্রামে বাড়িতে গিয়েছিলাম আর কি, এসেছিলাম।
তো ওইটাই তো এখন ধরেন এই যে আপনাকে টার্গেট করা হলো কেন, মানে কি কারণটা কি মনে করেন আপনি? আমাকে টার্গেট করার কয়েকটা কারণ থাকতে পারে। এক হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা স্টুডেন্টস ফর সভারেন্টির প্রতিনিধিত্ব করে, আমি তাদের মধ্যে আছি, যেহেতু আমি বর্তমান শিক্ষার্থী। আর আমার যে ছোট ভাই আছে আরেকজন ইয়াকুব, ওর নামেও মিথ্যা মামলা হয়েছে, ও পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী। আমরা দুইজন যেহেতু বর্তমান শিক্ষার্থী, আরো অনেকে আছে, তা আমাদের নামটা নেওয়া হয়েছে। পাশাপাশি আমি যেহেতু স্টুডেন্টস ফর সভারেন্টি যুগ্ম আহ্বায়ক, এই জন্য আমাকে হয়তো টার্গেট করা হয়েছে যে এদেরকে যদি মূল যারা আছে নেতৃবৃন্দ, তাদেরকে যদি আমরা মামলা দিয়ে ভয় দেখিয়ে কোনোভাবে মানে ঘরবন্দি করে ফেলতে পারি, কোনো কিছু করতে পারি, তাহলে হয়তো এরা থেমে যাবে। এই জায়গা থেকে তারা একটা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে। তো আপনারা কি কোনো কাউন্টার মামলা করেছেন বা করবেন? এটা খুবই অবাক করা একটা বিষয় ভাই। ওই দিনই হচ্ছে আমাদের পক্ষের আইনজীবী মতিঝিল থানায়, মানে আমাদের বিরুদ্ধে মামলাটা হয়েছে মতিঝিল থানায়, ওই দিনই রাতে আমাদের আইনজীবী মতিঝিল থানায় গিয়েছে, কিন্তু সেখান থেকে মামলা নেওয়া হয় নাই। তারপরেও তারপর দিন এবং আজকের দিন এ পর্যন্ত মতিঝিল থানা থেকে আমাদের পক্ষের কোনো মামলা নেওয়া হয় নাই, এবং হচ্ছে আমাদের কোনো অভিযোগ শোনা হয় নাই। বলতেছে যে উপরের প্রেসার আছে, বিভিন্ন ধরনের প্রেসার আছে, হাইপ উঠে গেছে, মিডিয়াতে যেহেতু হাইপ আছে, এখন আমরা আপনাদের মামলা নিতে পারবো না। এটা একটা অবাক করা বিষয়। মানে আমি কি বাংলাদেশের সিটিজেন না, নাগরিক না? আমরা যারা আছি আমরাও তো বাংলাদেশের নাগরিক, আমরাও তো একটা জায়গায় ভুক্তভোগী হতে পারি, আমরাও তো বিচার চাইতে পারি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতি ছিল বিগত, আমরা বলছি যে ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল বিচারহীনতার সংস্কৃতি, সেটা যেন আবারও ফিরে আসছে। আমাদের এই ঘটনা দিয়ে কিন্তু এটা প্রমাণ হয়। আজকে পর্যন্ত মামলা মতিঝিল থানায় নেওয়া হয়নি, আমাদের পক্ষের মামলা, জি, অথচ এই আপনাকে ঘটনা গত আপনাকে শনিবার থেকে ধন্যবাদ। চেষ্টা আমি করা আমি হচ্ছে। আবারও আসবো আপনার কাছে। দর্শক, এই যে এই বিষয়টা নিয়ে ধরেন এই গ্রাফিতিটা নিয়ে আসলে মূল সূত্রপাত। এবং আপনারা যদি দেখেন যে প্রথম দিকে যে আগে বলে যে ছবিটা দেওয়া হয়েছে, এখানে আপনারা যদি দেখেন যে এটি গাছের পাতার মধ্যে একটা জায়গা হচ্ছে বৌদ্ধ, একটা জায়গা হচ্ছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, আবার আদিবাসী। এখন আপনি যদি ৪ টা ধর্মের সাথে যদি আদিবাসী যোগ করেন, আদিবাসী কি কোনো ধর্ম? আদিবাসী তো কোনো ধর্ম না। আদিবাসী বলে তারা এখানে ধরেন একটা বিতর্ক সৃষ্টি করা হয়েছে। পরে বিতর্কের পরে এটি পরিবর্তন করা হয়েছে এবং আদিবাসী বলে বাংলাদেশের সংবিধান বলেন, আইন বলেন, গত ১৫ বছরে শেখ হাসিনা যতবার সংবিধান সংশোধন করেছে বা যতগুলো অফিস আদেশ জারি করেছে, সবগুলোতে কিন্তু আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না, এমন একটি নির্দেশনা ছিল। তখন কিন্তু আমরা এই জাতীয় কোনো মুভমেন্ট কিন্তু দেখি নাই। এখন যে দাবি করা হচ্ছে আদিবাসী, 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 এই যে আমাদের টিআইবির ইফতেখার থেকে শুরু করে সবাই মোটামুটি ঝাঁপিয়ে পড়ছে এই আদিবাসীর পক্ষে। এবং আরো ইন্টারেস্টিংলি আপনারা যদি দেখেন যে আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে ধরেন এইসব ছবি প্রচার করা হচ্ছে, আদিবাসীদের উপর কেন এই জঙ্গি হামলা, তারা নানাভাবে প্রচার করছে। পাশাপাশি ধরেন আরেকটা যদি ছবি দেখায়, আদিবাসীদের উপর হামলা নেপথ্যে শিবির, পাহাড়িদের বিরুদ্ধে সংগঠন তৈরি করে তাদেরকে দিয়ে এই হামলা। অর্থাৎ আওয়ামী লীগ যখন এই ইস্যুটাকে লুফে নেয়, তখন বুঝতে হবে যে এর ভেতরে আওয়ামী লীগের বংশধরেরা কাজ করছে। আওয়ামী লীগের পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে এই ঘটনাটি ঘটেছে একটি অস্থিতিশীলতা তৈরির জন্য। তো ইঞ্জিনিয়ার থোয়াই চিং মংশাক, আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন এই যে পারস্পরিক যে একটা অস্থিতিশীল পরিবেশ আমরা দেখছি, হঠাৎ করে আদিবাসী ইস্যুটা বা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন? আপনি অনেক পড়াশোনা করেন, কাজ করেন, প্রত্যক্ষভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত। আপনার কাছ থেকে একটু শুনি যে আপনাদের অবস্থানটা কি? জি, লুচু আসবানা সবাইকে আসসালামু আলাইকুম। দেখুন, আমিও একজন ভুক্তভোগী এই পার্বত্য চট্টগ্রামের একজন পাহাড়ি সাপ জাতি হয়ে। আমাদের পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে আমি যদি বলি যে চাকমা, মারমা এবং ত্রিপুরাদের আধিপত্য বিস্তার করে রেখেছে। এখানে সরকারও একচ্ছত্রভাবে আপনার বান্দরবান লিস্ট দিয়ে দিয়েছে মারমাদের জন্য, রাঙ্গামাটির লিস্ট দিয়েছে চাকমাদের জন্য, খাগড়াছড়ির লিস্ট দিয়েছে ত্রিপুরাদের জন্য। আর বাকি যে সমস্ত জাতিগুলো আছে আপনার 13টা জাতি আছে এখানে টোটাল বাঙালি সহ। আপনার এই 3টা জাতি যদি আমি বাদ দিই তাহলে 10টা জাতি বাকিগুলো রয়েছে। এই বাকি জাতিগুলোকে নিয়ন্ত্রণের অধিকার লিস্ট দিয়ে দেওয়া হয়েছে এই 3 জাতির কাছে। বান্দরবানে এমপি হচ্ছে মারমা, খাগড়াছড়ি ত্রিপুরা হচ্ছে আপনার ত্রিপুরা, আর রাঙ্গামাটির এমপি হচ্ছে
আপনার চাকমা। এই যে এই মানে এদেরকে একত্রিত ভাবে এভাবে আধিপত্য বিস্তার করা, এবং পরবর্তীতে আমি যদি দেখি 1997 সালের 2রা ডিসেম্বর যে শান্তি চুক্তি হয়েছিল, এই শান্তি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ আছে আমরা সবাই উপজাতি। আমার প্রশ্ন এই জায়গায় যে সন্তু লারমা যদি এতই বুঝতেন, তাহলে এতই যদি জাতপ্রেম থাকতো, তাহলে এই পার্বত্য চট্টগ্রামে যে সকল নাগরিক রয়েছেন, জাতিসত্তা রয়েছেন, তাদেরকে তখনই উনি 1997 সালের 2রা ডিসেম্বর উনি এই চুক্তিতে আদিবাসী নামক শব্দটি তিনি উত্থাপন করতেন। কিন্তু তিনি উত্থাপন না করে বরঞ্চ 2007 সালে জাতিসংঘ যখন এই আদিবাসী শব্দটি আপনার মার্কেটে এনেছে, ওই সময় এরা অ্যাডপ্ট করেছে, এবং অ্যাডপ্ট করলে পরে এরা চাকমারায়, আমি বলবো চাকমারায় উপকৃত হবে, যারা কিনা এই সরকারের বিগত 53 বছর সরকারের কাছে লিজ নিয়েছে, এরাই উপকৃত হচ্ছে। বাদ বাকি আমরা যারা আছি আমরা কেউ উপকৃত না। এই যে আমি আজকে কথা বলছি বাংলাদেশের পক্ষে কথা বলছি, আমি আজকে বাংলাদেশের পক্ষে কথা বলছি, এই জন্য আমি প্রশ্ন করেছিলাম আমার চাকমা ভাইদের কাছে, ভাই আমি তো কোনো চাকমার বিরুদ্ধে লেখালেখি করি নাই, আমি তো কোনো জাতির বিরুদ্ধে লেখালেখি করি নাই, তাহলে আমি কোনো জাতির বিরুদ্ধে কথা বলি নাই, কিন্তু কেন তোমরা আমার পিছে লাগা শুরু করছো? আমি যখন এই প্রশ্ন করেছি তো ওরা কোনো উত্তর দেয় না, ওরা মানে ভুল ভাল ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করে, বলছে আমাকে হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে, তুমি এলাকায় আসো, খাগড়াছড়ি আসো, বান্দরবান আসো, রাঙ্গামাটি আসো, তোমাকে দেখে নিব, তুমি কতদিন বাঁচতে পারবা এটাও দেখে নিব, এরকম নানা হুমকি দেয়। এইরকম হুমকির আপনার যারা হুমকিতে কাজ করে না, ওদেরকে বিগত 53 বছর ধরে ওদেরকে কিলিং মিশনে ওরা গেছে। এই চাকমা জেএসএস পন্থী কিংবা এই পাহাড়ে যারা আপনার অনার সংখ্যা আছে, ওদেরকে মানে যারা ওদের বিরুদ্ধে কথা বলে ওদেরকে ওরা হত্যা করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জাতীয় প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যদি আমরা ওপেনলি তার বিরুদ্ধে তাকে সমালোচনা করার অধিকার রাখি, তাহলে সন্তু লারমা কে তাকে নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো না। সন্তু লারমার বাংলাদেশের জাতীয় নাগরিকত্ব নাই। 2022 সালে সন্তু লারমা ভারতের প্রেসক্রিপশনে, ভারতের চাপে শেখ হাসিনা তাকে বাংলাদেশের জাতীয় নাগরিকত্ব দেওয়ার জন্য তাকে বাধ্য হয়েছে। 2022 সালের আগ পর্যন্ত সন্তু লারমা কিভাবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় সে ঢাকার বেইলি রোডে মন্ত্রী পারে, সে কিভাবে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে এই পাহাড়ে আপনার ট্রাস্ট চালিয়ে যাচ্ছে, আমার প্রশ্ন জাগে এই বাংলাদেশের সরকার কি করছে। আমরা এই যে আমরা ভাবতাম যে শেখ হাসিনা যেহেতু আপনার এই শান্তি চুক্তি করেছে এবং ভারতের একটা বিশাল একটা যেহেতু হাত রয়েছে এই চুক্তিতে, আমরা মনে করেছিলাম যতদিন শেখ হাসিনা থাকবে ততদিন এই পাহাড়ে আমাদের মুক্তি নাই। কিন্তু এই যে সরকার আসার পরও আমরা দেখলাম যে আমাদেরকে নিয়ে নানা বিতর্ক তৈরি করছে। আমি স্পষ্টভাবে আমি অনলাইনে আমার বিবৃতিতে আমি স্পষ্টভাবে বলে আসছি, বাংলাদেশের সকল নাগরিককে বাংলাদেশী জাতীয় নাগরিকত্ব দিয়ে বাংলাদেশের সকল জাতিসত্তাকে, বাংলাদেশের 50টা জাতি রয়েছে, এই 50টা জাতিকে বাংলাদেশ স্ব জাতির নাম উল্লেখ করে সংবিধানে সংযুক্ত করা হোক, যাতে করে আমাদেরকে নিয়ে কোনো বিতর্ক তৈরি করতে না পারে, আমাকে যাতে করে আঙ্গুল উঁচিয়ে বলতে না পারে, এই শাক তোমাকে তো বাংলাদেশের নাগরিক হিসেবে অধিকার দেওয়া হয় না, তাহলে তুমি কেন বাংলাদেশের পক্ষে কথা বলছো, আমাকে যাতে করে এইরকম ব্লেমিং গেম খেলতে না পারে, আমি এই জন্য সরকারের কাছে আমি দাবি জানিয়ে আসছি এবং আমি দাবি জানাচ্ছি এই লাইভের মাধ্যমে যে বাংলাদেশের প্রত্যেকটা জাতিকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হোক বাংলাদেশের জাতি পরিচয় দিয়ে। বাঙালি বয়স কি রিটার্ন আছে? জি আপনি বলেন। তুমি কে আমি কে বাঙালি স্লোগানটা না তুলে আমরা যদি এই স্লোগানটা তুলি, তুমি কে আমি কে বাংলাদেশি এই স্লোগানটা আমরা যদি সবাই তুলি, আমরা বাঙালি, চাকমা, মারমা, খিয়াং, খুমি, বম, লুসাই, পাংপা, খিয়াং, হাজং, আমরা সবাই এক কাতারে একযোগে আমরা স্লোগান তুলতে পারবো। অনেকে মনে করে আমি ঢাকা প্রেস ক্লাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমি স্লোগানটা দিয়েছিলাম। এই স্লোগান হচ্ছে আপনার জয় বাংলা স্লোগানের মতো। এই স্লোগানটা দিলে ভারত প্রচুর পরিমাণে ভয় পায় এবং ওরা মনে করে সারা বাংলাদেশের সকল নাগরিক বুঝি এই এক হয়ে গেল ভারতের বিপক্ষে কথা বলার জন্য, ভারতের বিপক্ষে অস্ত্র ধরার জন্য।
যেহেতু ভারত আমাদেরকে আমার এই পাহাড়ে দীর্ঘ 53 বছর ধরে 71-এর পর থেকে আধিপত্য বিস্তার করে আসছে, আমি স্পষ্ট ভাবে বলে আসছি, ভারত আমাদের শত্রু আমাদের বন্ধু হতে পারে না। ভারত আমাদের শত্রু। আমাদেরকে এটা স্পষ্টভাবে উল্লেখ করে বিজ্ঞপ্তি দিতে হবে। বাংলাদেশে আদিবাসী, উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা উপজাতি এই ধরনের শব্দ চয়নগুলো আমি মনে করি আপনার হাইকোর্টের মাধ্যমে রিট করে এই শব্দগুলো বাতিল করা উচিত, এবং এভাবে বলা উচিত যে এই শব্দ চয়নগুলো যারা ব্যবহার করবে তারা প্রত্যেকে রাষ্ট্রদ্রোহিতার সামিল হিসেবে তাদেরকে গণ্য করে আইনের আওতায় আনার জন্য যে আপনার ধারা রয়েছে, এই ধারা এভাবে আমি মনে করি নতুন ভাবে প্রজ্ঞাপন জারি করা উচিত বলে আমি মনে করছি। আর আমার প্রশ্ন হচ্ছে, আমার এই পার্বত্য চট্টগ্রামে শুধু চাকমা আছে, শুধু মারমা আছে, শুধু ত্রিপুরা আছে, এই জাতির বাইরে আমরা কি নাই? বিগত 53 বছরে যে সরকার আসুক না কেন, ওরা খালি চাকমাকে ডাকে, ওরা খালি মারমাকে ডাকে, ওরা খালি ত্রিপুরা ডাকে। আমরা কি অন্যায় করেছি? আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, এটা কি আমাদের অন্যায়? আমি যদি ধরি আমার পার্বত্য চট্টগ্রামে আমি যদি বলি সেটেলার ভাই, আমি সরকারের ভাষায় বলছি, আমি সেটেলার ভাইরা কি দোষ করেছে? ওদেরকে তো সরকার এনে ওদেরকে সেটেলমেন্ট করেছে। তাহলে দোষ তো সরকারের কাছে, দোষ তো সরকারের, দোষ তো আমার এই সেটেলার ভাইয়া না, আমার উপজাতি ভাইদের দোষ তো না। এটা উপজাতি ওরা কি এলিয়েন নাকি? ওরা তো এলিয়েন না। জি ভাই, আপনার কাছে একটা প্রশ্ন, যে সাম্প্রতিক সময় যে সংঘাত বা যেটি নিয়ে একটু পানি ঘোলা করার চেষ্টা হচ্ছে, সে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমি এই জায়গায় আমি আসছিলাম যে আমি বলছি যে আমার এই পাহাড়ে যে সমস্ত বাঙালি ভাইরা রয়েছে ওদেরকে উপজাতি বলা হয়েছে, ওরা তো এলিয়েন না, ওরা তো মানুষ। তাহলে ওদেরকে অমানুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে এই বাংলাদেশের সরকার। কিন্তু এই 53 বছর ধরে আমার এই পার্বত্য চট্টগ্রামে শেখ হাসিনা সরকার 15 বছর ছিল। শেখ হাসিনা সরকার যখন ছিল তখন তো আমরা কেউ আদিবাসী কেউ চিৎকার চেঁচামেচি করি নাই। শেখ হাসিনা সরকার নিজে প্রজ্ঞাপন জারি করে বলতেছে আদিবাসী শব্দটি ব্যবহার করা যাবে না। সকল মিডিয়া থেকে শুরু করে সকল আপনার সরকারি প্রশাসনিক দপ্তরগুলোতে এভাবে ওরা চিঠি দিয়েছে, আদিবাসী শব্দ ব্যবহার করা যাবে না। তাহলে আজকে কেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগ কিংবা যুবলীগরা ওরা লেখালেখি করে আদিবাসীদেরকে আপনার জামাত শিবিররা মানে আপনার হামলা করছে, জামাত শিবিররা আক্রমণ করছে কেন বিরুদ্ধে? আমার পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ করতো, ওরা প্রকাশ্যে আমাকে বলে বাঙালির দালাল হয়ে গেছি। আমি বাংলাদেশের দালাল ভাই, আমি কোন বাঙালির দালাল না, আমি বাংলাদেশের দালাল। বাংলাদেশের দালাল হয়ে আমি যদি মরতে পারি আমি নিজেকে ধন্য মনে করব, কিন্তু তারপরও আমি এই দেশের বিরুদ্ধে আমি কথা বলবো না। আমি এই জন্য বলছি, বারে বারে বলছি, এই আপনার আদিবাসী ইস্যু ওরা সূক্ষ্মভাবে আমাদের এই পার্বত্য চট্টগ্রামের ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ আবার বাংলার মাটিতে ফিরে আসতে চায়, আদিবাসী লীগ রূপে ওরা বাংলার মাটিতে ফিরে আসতে চায়। কিন্তু আমি শপথ দিয়ে বলছি বাংলাদেশে কোনো আদিবাসী লীগকে আমরা বাংলার মাটিতে আসতে দিব না। এক কথায় শেষ। আমি চাই বাংলাদেশের সকল নাগরিক সমান অধিকার নিয়ে আপনার ঢাকার এক নাগরিক যেভাবে অধিকার পেয়ে জীবন যাপন করে, আমার এই পার্বত্য চট্টগ্রামের গহীন অরণ্যে থাকা নাগরিকও সেই সুযোগ সুবিধা নিয়ে, সেই অধিকার নিয়ে এই বাংলার মাটিতে সে বসবাস করবে। এই অধিকার শেখ হাসিনা দেয় নাই। এই অধিকার আমি চাই যে আমার বাংলাদেশের সকল নাগরিক এই অধিকারের জন্য বর্তমান সরকারের কাছে আপনারাও আমাদের পক্ষ হয়ে আপনারা আওয়াজ তুলবেন। আপনাদের কাছে আমার এটাই অনুরোধ। এই জন্য আমি আমার পাহাড়ে সকল নাগরিকদেরকে আমি আহ্বান জানাবো যে এটা আদিবাসী শব্দটি বাস্তবায়িত হলে আমাদের কোনো উপকারে আসবে না, বরঞ্চ এখানে রাজা দেবাশিস রায়, এখানে সন্তু লারমা, এরা কোটি কোটি টাকা এনজিওর মাধ্যমে, বিভিন্ন বিদেশি সংস্থার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারবে। এই জন্য ওরা এই শব্দটাকে আমাদেরকে ভুলভাল বুঝিয়ে, অন্যান্য জাতিগোষ্ঠীগুলোকে ভুলভাল বুঝিয়ে ওরা অ্যাডপ্ট করানোর চেষ্টা করছে। যেমনটা জুম্মলের নামে শব্দ এরা অ্যাডপ্ট করানোর চেষ্টা করেছে, ঠিক তেমনি আদিবাসী শব্দতে এরকম বিতর্কিত শব্দ। বরঞ্চ আমরা এটাই দাবি করি, না, আমরা এই বাংলাদেশের নাগরিক হিসেবে বাঁচতে চাই। নাগরিক হিসেবে বেঁচে থাকার জন্য আমাদের যে সকল অধিকার দেওয়া দরকার, আমাদের জাতির পরিচয়ে
আমরা বাঁচতে চাই, এই দাবিটাই আমরা রাখি। তাহলে আমি মনে করি আমার বাংলাদেশের সকল বাঙালি ভাইরা বিরোধিতা করবে না এবং বাংলাদেশের সরকারও বিরোধিতা করবে না বলে আমি বিশ্বাস করি। তো আপনার এই সর্বশেষ যে সংঘাত, এটি নিয়ে আপনার খুব সংক্ষিপ্ত একটা মন্তব্য চাই। আমি স্পষ্ট বলছি, এই আদিবাসী শব্দ এটা হচ্ছে আওয়ামী লীগ আদিবাসী লীগ হিসেবে ফিরে আসতে চেষ্টা করছে। আমরা এটাকে কঠোরভাবে আমরা হস্তক্ষেপ করব। জি, জনাব মেহেদী হাসান পলাশ, আপনার কাছ থেকে একটু শুনি, এই যে আপনি আলোচনাটা শুনলেন, আপনি কি মনে করছেন? আপনি তো এগুলো নিয়ে গবেষণা করেন, কাজ করেন, এবং সর্বশেষ যে সংঘাত, সেই সংঘাতের জায়গাটা নিয়েও আপনি খোঁজ খবর করেছেন, আপনার সঙ্গে আমার যতটুকু কথা হয়েছে। এবং যে রাখাল রাহার কথা বলছি, তিনি, এই ভদ্রলোক হচ্ছেন রাখাল রাহা, তার পুরো নাম হচ্ছে সাজ্জাদুর রহমান। তিনি পাঠ্যপুস্তকের যে সংস্কার কমিশন, সেই কমিশনের তিনি সদস্য, তিনি দায়িত্বে আছেন, এবং তিনি এখন ধরেন ধরাকে সরাজ্ঞান করছেন। আমরা যতটুকু জানি তিনি টেক্সট বুক বোর্ডে যিনি চেয়ারম্যান, তিনিও তার কাছে অসহায়। তিনি নাকি এই সরকারের কোন মুরব্বীর নাকি কি আত্মীয়, কোন মুরব্বীর নাকি ছাত্র। তো তিনি এখন ব্যাপক পাওয়ার এক্সারসাইজ করছেন, অর্থাৎ একটি আওয়ামী লীগের যেই বিতাড়ন, সেই বিতাড়ন থেকে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় তিনি কাজ করছেন। এই রাখাল রাহা, আবার যদি আপনি দেখেন সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা। এবং আপনাদেরকে একটু বলে রাখি, আদিবাসী বিষয়টা কিন্তু একটু সেন্সিটিভ ইস্যু। সংখ্যালঘু যেমন একটু সেন্সিটিভ ইস্যু, আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এই ইস্যুগুলোকে নিয়ে পুরো পৃথিবী জুড়ে কিন্তু এক ধরনের কাজ চলে। তো যেহেতু তারা সংখ্যালঘু ইস্যুটাকে পরিপূর্ণভাবে প্রমাণিত করতে পারে নাই বা পোক্ত করতে পারে নাই, তখন তারা এই ইস্যুটাকে সামনে নিয়ে এসেছে, আদিবাসী আদিবাসী ইত্যাদি ইত্যাদি। তো মেহেদী হাসান পলাশ, আপনার কাছ থেকে একটু শুনি, আপনার বিশ্লেষণটা শুনি, পর্যবেক্ষণটা শুনি। ধন্যবাদ কনক ভাই। মূলত এই আলোচনার একটা বড় অংশ জিয়া এবং আমাদের ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং চাক তিনি কভার করেছেন। আমি শুধু আপনাকে একটা কথা বলি, যখন বাংলাদেশে ভারতের মানে প্রিয় সরকার বা তার ফেভারেবল গভর্নমেন্ট থাকে না, তখন ভারত কয়েকটা জায়গা দিয়ে মানে হামলা করার চেষ্টা করে বা চাপ সৃষ্টি করার চেষ্টা করে বাংলাদেশের সরকারের উপরে। তার একটা সংখ্যালঘু, একটা জঙ্গিবাদ এবং একটা পার্বত্য চট্টগ্রাম। এবং 5 তারিখের পর থেকে আমরা এই 3টা জিনিসই আমরা দেখেছি। কিন্তু আবার এই যে বাংলাদেশের মানুষ যারা 5ই আগস্ট বিপ্লব করে হাসিনাকে বাংলাদেশ থেকে মানে উৎখাত করেছে, পালিয়ে যেতে বাধ্য করেছে, সেই জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ এবং যূথবদ্ধতার কারণে এই ষড়যন্ত্র একের পর এক আমরা নস্যাৎ হতে দেখেছি। আমি যদি শুধু পার্বত্য চট্টগ্রামের দিকে যাই, পার্বত্য চট্টগ্রামে 5 তারিখের পরে হঠাৎ করে আপনার আমরা দেখলাম যে প্রথমে চেষ্টা করলো এই যে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে সামনে আনতে, এবং সেখানে তারা পূজা বয়কট, দুর্গা পূজা বয়কট করার চেষ্টা, বৌদ্ধদের প্রবারণা পূর্ণিমা বয়কট করার চেষ্টা, এই নিয়ে একটা ব্যাপক ক্যাম্পেইনিং তারা সেখানে শুরু করেছিল। এবং তাদের সেই ক্যাম্পেইনিং এর সাথে আবার আমরা দেখলাম ত্রিপুরা, মিজোরাম এবং ভারতের অন্যান্য জায়গার মানে ইয়ারা, এই চাকমা এবং অন্যান্য ভারতীয়রা তারা এই আন্দোলনের সাথে ইনভলভ হয়েছে। এবং মিজোরাম এবং ত্রিপুরার সরকারের মানে অংশ হিসেবে সরকারের মুখ্যমন্ত্রী, সরকারের বিভিন্ন প্রাদেশিক সরকারের বিভিন্ন মন্ত্রী, পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অন্যান্য বিজেপি এবং অন্যান্য তারা মোদির কাছে চিঠি লিখছে এইসব ব্যাপারে মানে ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা আরো দেখেছি যে তারা বলেছে যে কেউ কেউ চিঠি লিখেছে যে এখনই, বা বক্তৃতা রেখে দিয়েছে, মিছিলে আমরা ব্যানার দেখেছি যে এখনই সময় পার্বত্য চট্টগ্রামকে ভারতের সাথে অঙ্গীভূত করার জন্য। তো যাই হোক, বাংলাদেশের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টার কারণে তারা সেটি পারেনি। এখন এই যে পারেনি বলে কিন্তু এই ষড়যন্ত্রটা থেমে নেই, তারা আরো কয়েকবার নানা রূপে চেষ্টা করেছে। আমি মনে করি সেই প্রচেষ্টার একটা অংশ হলো এই আদিবাসী এই বিষয়টা। আদিবাসী এই বিষয়টা কিন্তু সেটেল ছিল। ওই যে আপনি কিছুক্ষণ আগে আওয়ামী লীগের কিছু দেখালেন,
এটা এখনকার ফেসবুক পেজে আওয়ামী লীগ লিখছে, কিন্তু আওয়ামী লীগ যখন 15 বছর ক্ষমতায় ছিল তারা অন্তত 10 থেকে 12টি প্রজ্ঞাপন জারি করেছে যে বাংলাদেশে কোনো আদিবাসী নাই। প্রত্যেক বছর জাতিসংঘে আদিবাসী বিষয়ক পার্মানেন্ট ফোরামে বাংলাদেশ থেকে সরকারি প্রতিনিধি দল পাঠিয়ে তারা ঘোষণা করেছে জাতিসংঘে বাংলাদেশে কোনো আদিবাসী নেই। এবং বাংলাদেশের পাঠ্যপুস্তকে বাংলাদেশের গণমাধ্যমে কোনো আদিবাসী শব্দ যেন উচ্চারণ করা না হয় এ ব্যাপারে তারা আলাদা করে সার্কুলার দিয়েছে। কোনো সরকারি কর্মকর্তা, মন্ত্রী, এমপি যেন আদিবাসী বিষয়ক অনুষ্ঠানে না যায়। আওয়ামী লীগ সার্কুলার দিয়েছে আদিবাসী বিষয়ক কোনো অনুষ্ঠানে সরকারি কোনো প্রতিষ্ঠান মানে হল, ময়দান যেন ভাড়া না দেয়া হয়। তো এই যে একটা মানে, এবং দীপুমণি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন বিদেশিদেরকে ডেকে এনে, কূটনীতিকদের ডেকে এনে বলেছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই, আপনারা আদিবাসী শব্দ ব্যবহার করবেন না। তো এই যে একটা অবস্থা, সেইখান থেকে আবার দেখেন এখন ক্ষমতার পরিবর্তনে সেই আওয়ামী লীগ যখন আবার আদিবাসী শব্দ ব্যবহার করছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে এই যে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে এখন আদিবাসী লীগ, অর্থাৎ আওয়ামী লীগ ছাত্রলীগ এখন আদিবাসী লীগ হয়ে ফিরে আসার চেষ্টা করছে। এই ঘটনাটা কিন্তু তাদের একটা প্রমাণ করে। এবং এই যে রাখাল রাহা এদের যে কার্যক্রম দেখলে বা এদের অতীত দেখলে আমরা কিন্তু বুঝতে পারি যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এখন সমস্যাটা হয়েছে কি, এই সরকার একটা অরাজনৈতিক সরকার। এই সরকার নিজের লোকদেরকেও চেনে না, এই সরকার মানে তার শত্রুকেও চেনে না, মিত্রকেও চেনে না। কারণ যেহেতু এরা একটা এনজিও এবং নানা গোষ্ঠীর মধ্যে ছিল, এরা ওই এনজিও রিলেটেড লোক কার্যক্রম করেছে। প্রশাসনে কারা মানে বাংলাদেশের পক্ষের লোক, কারা বাংলাদেশের পক্ষের লোকরা, তারা ওইভাবে চিনে না। হ্যাঁ, না চেনার কারণে দেখা যাচ্ছে যারা এই ফ্যাসিবাদকে নিয়ে কাজ করেছে, যেমন আমি একটা কথা বলি, আমরা ইনক্লাব ডিজিটালে একটা ইন্টারভিউ নিয়েছিলাম চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের। তিনি একটা কথা বলেছিলেন যে, আমি ওনাকে প্রশ্ন করেছিলাম যে 6 মাস হয়ে গেল এখনো কোনো বিচার শুরু করতে পারলেন না কেন? তিনি একটা কথা বলেছিলেন, ভাই যে পুলিশ গুলি করেছে আমাকে সেই পুলিশকে দিয়ে তদন্ত করতে হচ্ছে সেই পুলিশের বিরুদ্ধে। তো এটা একটা খুব কঠিন কাজ, এবং সেই পুলিশরাই এখন নানা দায়িত্বে আছে, তাদেরকে দিয়ে তদন্ত করতে হচ্ছে। তো এখন এটা হয়েছে কি যে সরকার পরিবর্তন মানে রাজনৈতিক দলের পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের মেকানিজমের কোনো চেঞ্জ হয়নি। তারা সেখানেই আছে এবং তারা সেই পারপাসটা মানে সার্ভ করার চেষ্টা করছে। সেই পারপাসটা সার্ভ করার কারণেই আমরা এই প্রবলেমগুলো দেখতে পাচ্ছি যে এই নানা কায়দায় আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করছে এবং এই সরকারকে মানে এটাকে কি বলে মানে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কিন্তু এই সরকারের কর্মকাণ্ড আমাকে খুব দারুণভাবে হতাশ করেছে। দেখেন, এখানে আপনি জিয়ার কাছ থেকে শুনেছেন কিভাবে ঘটনা ঘটেছে। দুই পক্ষই মানে জিয়ার কথা যদি আমি গ্রহণ নাও করি, দুই পক্ষ মারামারি করেছে, দুই পক্ষে আহত হয়েছে। কিন্তু সরকারের স্টেটমেন্ট দেখেন একটি নির্দিষ্ট পক্ষে। এখানে বলেছে, একজন বলেছে তারা মামলা করতে যাচ্ছে, আমরা বলছি বৈষম্য বিরোধী মানে বাংলাদেশ, অথচ একটা পক্ষের মামলা নেওয়া হচ্ছে, আরেকটা পক্ষের মামলা নেওয়া হচ্ছে না। এটা তো সেই আওয়ামী লীগ আমলের প্র্যাকটিস, এটা তো হাসিনা রেজিমের প্র্যাকটিস, তাই না? তো এটা কেন হবে? মামলা নেওয়া হবে, পুলিশ তদন্ত করবে, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু এবং এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, তারাও দেখেন মানে রাজনীতি করতে গিয়ে যখন রাজনীতিতে ঢুকেছে, তাদের কাছে মনে হয়েছে যে আমাদেরকে ট্রাইবালদের মানে ভোট লাগবে এবং আমাদেরকে ট্রাইবালদের সাথে রাখতে হবে, তাদের বহুত্ববাদ মানে প্রতিষ্ঠার জন্য বা বহুত্ববাদী চেহারা মানে এটাকে বহুত্ববাদী চেহারা মানুষের সামনে তুলে ধরার জন্য। সে কারণে তারা এমন লোকদেরকে নিয়ে এসেছে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল না। এখানে আছে জিয়া আছে, ও বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল। এখানে চাক আছে, ওরা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে ছিল। কিন্তু পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই যে যারা পিসিপি বলেন বা যারা বলেন এখন আদিবাসী নিয়ে আন্দোলন করছে, এরা সবাই সেই সময় বৈষম্য বিরোধী আন্দোলনের প্রবল বিরোধিতা করেছিল। টিএসসিতে, ঢাকায় এবং 3 পার্বত্য জেলায় তারা ওই যে তখন মানে আদালতের রায়ে 30% কোটা কেটে 5% হয়ে যায়, তখন উপজাতি কোটা 5% কেটে 1% হয়ে যায়। তখন তারা এটার প্রতিবাদে
5%, 1% কোটাকে আবার 5% করার জন্য তারা কিন্তু এই আন্দোলনের বিরোধিতা করে কাউন্টার আন্দোলন করেছে। সেই লোকদেরকে আজকে বৈষম্য বিরোধী আন্দোলনে, সেই লোকদেরকে আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় নাগরিক কমিটির আন্দোলনে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আরো একটা কথা, আমি খুব আমার জন্য খুব হতাশার বিষয় যে 1 সপ্তাহ আগে, 10 দিন আগে যে সমস্ত মিডিয়া আদিবাসী শব্দটা লেখে নেয়, এই ঘটনার পরে সবাই ঢালাও ভাবে আদিবাসী লেখা শুরু করে দিয়েছে। অথচ বাংলাদেশ সরকারের সুস্পষ্ট প্রজ্ঞাপন আছে মিডিয়াগুলোর প্রতি আদিবাসী না লেখার ক্ষেত্রে। তো এই ঘটনাটাগুলো কিভাবে, কেন হয়েছে বা কিভাবে হয়েছে এটা দেখা দরকার। আমি আপনাকে শুধু একটা বিষয়ের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভাই দেখেন, এটা তো আমরা শুধু দেখলাম, আপনি একটা গ্রাফিতে দেখিয়েছেন, আপনি বলেছেন যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হ্যাঁ এই গ্রাফিতিটা দেখেন, এখানে আদিবাসী আছে। আপনি বলেছেন যে আদিবাসী তো ধর্ম না, তো তাহলে আদিবাসী এখানে আসলো কেন? এখন যদি আদিবাসীকে জাতি হিসাবে বলি তাহলে তো বাঙালিও থাকার কথা ছিল, তাহলে বাঙালি কেন নেই? নাম্বার 1। নাম্বার 2 হলো এই আদিবাসী কিন্তু সরানো হয় নাই, এই ছবিটা সরিয়ে পরের ছবিটা দেয়া হয়েছে। তো পরের ছবিটা যদি দেয়া হয় তাহলে আপনি দেখেন এখান থেকে কিন্তু হিন্দু সরে গেছে, বৌদ্ধ সরে গেছে, মুসলিম সরে গেছে, হিন্দু সরে গেছে, আদিবাসী সরে নাই, সবাই সরে গেছে, কেউ কথা বলছে না। তাহলে তারা কেন কথা বলছে? আপনাকে বুঝতে হবে যে এই ইস্যুটা বানানোর জন্য তারা অপেক্ষা করছিল। তার থেকে বড় কথা, ভয়ঙ্কর ব্যাপার, সেটা হলো আমাদের এখনো ক্লাস 8-এর ইংলিশ ফর টুডে বইয়ে বলা আছে যে পার্বত্য চট্টগ্রামের, তাদের ভাষায় আদিবাসী তো বলাই আছে যে পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর ভাষাগুলো বাংলা ভাষার আগ্রাসনের বা বাংলা ভাষার আধিপত্যের কারণে বিলুপ্তির মুখে। আপনি বলেন এটা কি কোনো জাতীয় পাঠ্যপুস্তকের ন্যারেটিভ হতে পারে? একটা শিশু, যেই শিশু ক্লাস 8-এ পড়ে, একটা ট্রাইবাল শিশু, সে যদি এটা পড়ে যে বাংলা ভাষা তার ভাষা বিলুপ্তির মুখে ঠেলে দিচ্ছে, তো বাংলা ভাষা এবং বাঙালি সম্পর্কে তার ধারণা কি হবে? একটা জাতীয় পাঠ্যপুস্তক একটা শিশুর মনে বাংলাদেশ এবং বাঙালি সম্পর্কে ঘৃণার জন্ম সৃষ্টি করছে। এবং সেই বইতে আরো বলা আছে যে বাংলা ভাষা, বাংলাদেশে বাংলা ভাষা আদিবাসীদের ভাষা এবং সংস্কৃতি আপনার চ্যালেঞ্জের সম্মুখে, এবং তারা মার্জিনালাইজ হয়ে যাচ্ছে। তো এটা কি করে একটা পাঠ্যপুস্তকের ন্যারেটিভ হতে পারে? এবং আরো বলা হচ্ছে, আরেকটা কথা আমি আপনাকে বলি, সেখানে বলা হচ্ছে কাপ্তাই ড্যামের প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে, যে কাপ্তাই ড্যাম দিয়ে তাদেরকে কিভাবে তলিয়ে দেয়া হয়েছে, কাপ্তাই ড্যাম দিয়ে তার ফলে তারা কিভাবে উচ্ছেদ হয়েছে, তাদের বসতি, নানা ঘটনা ঘটেছে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এবং এর ফলে তাদের মনোজগতে একটা নেগেটিভ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, এই কথাটাও কিন্তু ওই প্রবন্ধেই বলা আছে। প্রশ্নটা হলো যে, আমি একটু বলি, প্রশ্নটা হলো যে কাপ্তাই ড্যামের ফলে তলিয়ে গেছে, এটা তো সত্য, কিন্তু সেইটার নানা পক্ষে বিপক্ষে নানা ন্যারেটিভ আছে, নানা বিতর্ক আছে, কিন্তু একটা জাতীয় পাঠ্যপুস্তকে এই ন্যারেটিভটা প্রয়োজন কিনা বা এই ন্যারেটিভ থাকতে পারে কিনা, নাম্বার 1। নাম্বার 2 হলো, আপনি যখন বলবেন যে এই কাপ্তাই ড্যামের কারণে তাদের মনোজগতে নেগেটিভ প্রতিক্রিয়া সৃষ্টি করছে, তার আপনি এই ন্যারেটিভের মাধ্যমে কিন্তু পার্বত্য চট্টগ্রামের ইনসার্জেন্সিকে জায়েজ করার জন্য একটা রাস্তা খুলে দিলেন, একটা বক্তব্য তুলে দিলেন মানুষের কাছে। তো এটা কোনোভাবেই, এটা ভয়াবহ রকম ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র যারা করলো তাদের বিরুদ্ধে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি। সেই রাখালরা এখনো এনসিটিভিতে আছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। প্রায় 200 পুলিশ ওই দিন ওইখানে উপস্থিত ছিল। সেই 200 পুলিশ কেন 20-30 জন বা 40-50 জন ট্রাইবাল দের মিছিল কেন থামাতে পারলো না, সেই প্রশ্নটা কিন্তু, সেই দায়িত্ব কিন্তু সরকার পুলিশকে জিজ্ঞাসা করে নাই। আমরা পরের দিন দেখলাম যখন এই ট্রাইবাল স্টুডেন্টরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেছে, তাদের উপরে জলকামান মেরেছে, তাদের উপরে সাউন্ড গ্রেনেড মেরেছে, টিয়ার গ্যাস মেরেছে। ওই দিন যদি 2টা টিয়ার গ্যাস দেয়া হতো বা একটা জলকামান বা এই ধরনের কিছু করা হতো, তাহলে কিন্তু এই সংঘর্ষটা হতো না এবং এইখানে চলে যেত। তো তাহলে কেন এই দিন করা হলো না? এই ঘটনাটা ঘটতে দেওয়া হলো কেন? আমরা ভিডিওতে দেখেছি 8-10 জন পুলিশ গিয়ে তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, অথচ ওখানে 200-250 পুলিশ ছিল। পলাশ ভাই, আমি আপনাকে দুটো বিষয় একটু যোগ করতে চাই আপনার সাথে। বিষয়টা হচ্ছে এমন যে
সরকারের একটি অংশ, পুলিশ প্রশাসনের একটি অংশ চেয়েছিল এমন একটি সংঘাত হোক। সেই সংঘাতটা হলে ধরেন পুরো বাংলাদেশ তো বটে, বিশ্বের কাছে তুলে ধরা যাবে যে আদিবাসীদের উপরে বাংলাদেশে হামলা হচ্ছে, আদিবাসীরা নিপীড়নের শিকার। সো এরকম একটা নেগেটিভ তারা দাঁড় করাতে চায়। এবং আমি দুটো বিষয় আপনার সঙ্গে শেয়ার করি। আপনি জানেন যে আমাদের এই যে আইন উপদেষ্টা সাম্প্রতিক সময়ে এক শহীদের মা একটি অনুষ্ঠানে তার কাছে দিয়ে তার সন্তান হত্যার বিচার চাইলে তিনি বিরক্ত হন এবং তিনি বলেন যে এগুলো আমার বিষয় না, এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপার, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু আদিবাসীদের এই ঘটনাটার পরপরই আসিফ নজরুল দেখেন এই পোস্ট দিয়েছে যে ইতিমধ্যে 2 দুর্বৃত্ত গ্রেপ্তার করা হয়েছে, অপরাধীদের ছাড় দেয়া হবে না, অপরাধীদের ছাড় দেয়া হবে না, এই বলে তিনি একটি পোস্ট দিয়েছেন। এবং বোঝা যাচ্ছে যে তার উদ্দেশ্যটা কি আমাদের কাছে স্পষ্ট, তিনিও এখানে খেলতে চাচ্ছেন। তারপরে আমি যদি একটা সংবাদ শেয়ার করি আপনার সাথে, সেটি হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা সরকারের বিবৃতি সময় উপযোগী তবে যথেষ্ট নয়। তিনি বলছেন যে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে আন্দোলনকারীদের উপর হামলা নিয়ে যে বিবৃতি দিয়েছে তা সময় উপযোগী হলেও যথেষ্ট নয়। তিনি বলছেন যে সরকারের বিবৃতিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের আদিবাসী হিসেবে পরিচয় না দেওয়ায় ক্ষোভ জানিয়েছে দুর্নীতি বিরোধী এই সংগঠনটি, অর্থাৎ টিআইবি। কারণ সরকার তার যে বিবৃতি দিয়েছিল সেই বিবৃতিতে সরকার বলেছে, ইংরেজিতে দেওয়া এই বিবৃতিতে সরকার আন্দোলনকারীদের এথনিক মাইনরিটি বা জাতিগত সংখ্যালঘু হিসেবে পরিচয় দেয়। তো টিআইবির ইফতেখারও কিন্তু ধরেন মাঠে নেমে গেছে, যে তার বয়স গোপন করে, বয়স চুরি করে টিআইবিতে ধরেন আজীবনের একটা বন্দোবস্ত নিয়ে নিছে আর কি, যে আমি টিআইবি নির্বাহী পরিচালক। তো বোঝা যায়, অর্থাৎ আসিফ নজরুলের অ্যাক্টিভিটি, ইফতেখারদের অ্যাক্টিভিটি তো বোঝা যায় যে সরকারের ভেতরে একটি অংশ কিভাবে ধরেন এই ইস্যুটাকে কাজে লাগিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করে, সেটি কি তাদের মেয়াদকে দীর্ঘায়িত করার জন্য নাকি কি কারণে, আপনি কি মনে করেন? অর্থাৎ সরকারের ভেতরের এই চক্রটার ব্যাপারে পলাশ ভাই আপনার কোনো অবজারভেশন আছে কিনা? আমরা প্রায় 45 মিনিট 46 মিনিট কথা বলছি, আমরা একটু শেষের দিকে যাব। আচ্ছা, আমি আপনাকে এ ব্যাপারে খুব সুন্দর কিছু তথ্য দিই। প্রথমত হলো যে সরকার এই বিষয়টাকে ব্যবহার করে বা পুলিশ এই বিষয়টাকে ব্যবহার করে একটা অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছিল কিনা এ ব্যাপারে কোনো প্রমাণ আমার কাছে নেই। কিন্তু এই বিষয়টাতে সরকারের ব্যর্থতা বা পুলিশের ব্যর্থতা আমাদের কাছে পরিষ্কার, এবং সরকারের শৈথিল্য আমরা দেখতে পাচ্ছি। কারণ এখন পর্যন্ত রাখাল রাহার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, যিনি এই ঘটনাটা ঘটালেন। পুলিশ কেন ওই দিন শৈথিল্য দেখালো সে ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। পুলিশ কেন এক পক্ষের মামলা নিচ্ছে আরেক পক্ষের মামলা নিচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে প্রশ্ন ওঠে, এবং আমরা এই বিষয় থেকে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। তো এই প্রশ্নটা, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নের কিছুটা না অনেকখানি যৌক্তিকতা দাঁড় করায়। এখন আপনি যেটার কথা বলেছেন, অধ্যাপক আসিফ নজরুল আমাদের উপদেষ্টা, দেখেন অধ্যাপক আসিফ নজরুল, আদিলুর রহমান, শারমিন মুর্শিদ, তারপরে সৈয়দা রেজওয়ানা হাসান, এই সরকারের ভেতরে যে আমরা যে বা আপনারা যারা এই ইয়ে করছিলেন অনেকদিন ধরে, আপনারা বলেছেন যে এনজিওগ্রামের সরকার, সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে, এই এনজিওগ্রামের সরকারের যারা উপদেষ্টা, এরা সবাই বিগত দিনে এই আদিবাসী কনসেপ্টটা তারা প্রমোট করেছে বাংলাদেশে, এবং তারা এটা তাদের ব্যবসা, রাইট, এটা তাদের ব্যবসা। এবং হয়তো এক বছর পরে বা 6 মাস পরে তারা কিন্তু এই আবার ওই যখন আবার এনজিওতে যাবে তাদের প্রজেক্ট নেওয়ার জন্য কিন্তু এই আদিবাসী লিখেই তাদের করতে হবে। কাজে তারা যদি এখন আদিবাসীর বাইরে চলে যায় তারা কিন্তু পরে প্রশ্নবিদ্ধ হবে। কাজে এরা এই স্বার্থটা দেখছে, এবং ওই যে আদিবাসী বিষয়গুলো যখন যারা প্রমোট করে সেই সমস্ত ট্রাইবালদের সাথে আমরা প্রতিনিয়ত তাদের বৈঠক করতে দেখছি এবং হতে দেখছি, এবং তারাও বিভিন্ন সময় তাদের বক্তব্যে আদিবাসী শব্দই ব্যবহার করে। এটা হলো প্রথম কথা। 2 নম্বর, আপনি যেটা দেখালেন, শুধু উনি না, আরো অন্যান্য সরকারের দায়িত্বশীল, এবং এখন যে আমরা বলতে পারি যে কিংস পার্টি বা এই যে কি বলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা সমন্বয়ক বা জাতীয় নাগরিক কমিটি, তারা যে সমস্ত তাদের নেতারা এবং তাদের যে সমস্ত দলীয় প্রেস রিলিজ বা দিয়েছে, সেখানে একতরফা
একটা স্টেটমেন্ট এসেছে। তো এটা তারা কেউই জানতে চায় নাই যে এই ইস্যুটা কেন তোলা হয়, একটা সেটেল ইস্যু, সেই ইস্যুটাকে কেন সামনে নিয়ে আসা হলো, এটা নিয়ে তো কোনো বিতর্ক ছিল না এই মুহূর্তে। তাহলে এই অপ্রয়োজনীয় বিতর্ক এর ভিতরে ঢুকিয়ে কেন মানে আলোচনায় আনা হলো? তো এই বিষয়টা একটা মানে গুরুত্বপূর্ণ মানে বিষয়। আর টিআইবির কথা বললেন এই ইফতেখারুজ্জামান, ঠিক একই ধরনের। উনি দীর্ঘদিন বাংলাদেশে আদিবাসী যেই গ্রুপটা প্রমোট করে উনি তাদের একটা অংশ, এবং উনি এই যে ইন্টারন্যাশনাল সিএসটি কমিশন, এই সিএসটি কমিশনেরও উনি নেতা। উনি একজন ট্রাইবাল বিয়ে করেছেন খাগড়াছড়ির, এবং ওই যেহেতু মানে ট্রাইবাল বিয়ে করলে মানে বাঙালি বিয়ে করলে তার তো শাস্তি আছে, ওই কারণে উনি খাগড়াছড়িতে প্রকাশ্যে উনি বিয়ে করার পর থেকে শ্বশুরবাড়ি যেতে পারেন না। শোনা যায় উনি শ্বশুরবাড়ির লোকদের সাথে ঢাকায় দেখা করেন, কিন্তু উনি খাগড়াছড়িতে ঢুকতে পারেন না। তো যাই হোক, প্রশ্নটা হলো যে এই মানে ভদ্রলোক, হ্যাঁ এই ভদ্রলোকও কিন্তু এই আদিবাসীদের পক্ষে দীর্ঘদিন, এবং এই সিএসটি কমিশনের উনি সিএসটি কমিশন সুলতানা কামাল এই সংগঠনের কোচেয়ার, উনি অন্যতম সদস্য। এবং এই সিএসটি কমিশন কিন্তু এই সিএসটি কমিশনের মানে সভাপতি ছিলেন লর্ড এরিক এভাবুরি, যিনি কয়েক বছর আগে মারা গেলেন, ব্রিটিশ লর্ড সভার সবচেয়ে সিনিয়র মেম্বার ছিলেন। এই লর্ড এরিক এভাবুরি আপনার ইস্ট তিমুর কমিশনের প্রধান ছিলেন, যেটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। এই লর্ড এরিক এভাবুরি আপনার কি বলে এই যে সাউথ সুদান কমিশনের প্রধান ছিলেন, যেটা অলরেডি খ্রিস্টান রাষ্ট্র হয়ে গেছে। এই মানে মানে সিএসটি কমিশনেরও প্রধান ছিলেন লর্ড এরিক এভাবুরি। সেই সিএসটি কমিশনের নেতা হলো ইফতেখারুজ্জামান। কাজে তার কাছ থেকে আপনি এর বাইরে আর কি পেতে পারেন? এবং এই দেখেন, আপনি এই সরকার আসার পরে আপনি যেভাবে ইস্ট তিমুরের মানে রাষ্ট্রপ্রধানকে বাংলাদেশে মানে সম্বর্ধনা দেয়া হলো, ইস্ট তিমুরের সাথে বাংলাদেশের কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই, সেই অর্থে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, কিছুই নাই, বাট তাকে এনে শুধু মানে নোবেল লরিয়েট ব্যক্তিগত বন্ধুত্বের কারণে যেভাবে মানে মানে এটা কি বলে যে মানে খুবই আড়ম্বরপূর্ণ সম্পর্ক দেয়া হলো, যার ফলে এদেশে কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয়েছে যে আসলে আমরা কোন দিকে যাচ্ছি। তো বাস্তবতাটা হলো যে আমি আপনাকে বলতে চাচ্ছি যে এটা একটা সেটেল ইস্যু। আজকে আদিবাসী ইস্যু নিয়ে এখানে থোয়াইচিং মং বলেছে, আমি সেই দিকে যেতে চাই না। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে সমস্ত ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আপনার আদিবাসী দাবি করছে, এরা কেউই বলেন এখন আর কেউ দাবি করছে না যে তারা বাংলাদেশের আদিবাসিন্দা, তারা আইএলও কনভেনশন অনুযায়ী দাবি করছে। আচ্ছা, যদি বাংলাদেশের এই নৃগোষ্ঠীগুলো আপনার বাংলাদেশে আদিবাসী দাবি করছে, কিন্তু ইন্ডিয়ায় কিন্তু কেউ এরা আদিবাসী দাবি করছে না, হ্যাঁ, বাংলাদেশে আদিবাসী যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ইন্ডিয়া এবং মিয়ানমারও আদিবাসী দাবি করবে, তখন টোটাল মিলে একটা আঞ্চলিক সমস্যার সৃষ্টি হবে। এবং আমাদের যে আদিবাসী বিষয়ক যে ইউএন ডিক্লারেশন অফ ইন্ডিজিনাস পিপল আছে, সেখানে কিন্তু বলা আছে আদিবাসী জনগোষ্ঠীগুলো বিভিন্ন রাষ্ট্রের মধ্যে থাকা আদিবাসী জনগোষ্ঠীগুলো যদি একসাথে একটি নির্দিষ্ট কাঠামো, জাতীয়তা এবং শাসনতান্ত্রিক কাঠামো করতে চায়, তাহলে সেই কাঠামোকে জাতিসংঘ সহায়তা করবে। জি, পলাশ ভাই, আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে আরেকদিন বিস্তারিত শুনবো। আমরা এই প্রসঙ্গে আপনাকে আমি অনুষ্ঠানের শেষ দিকে আমরা যাবো, প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে। আমরা যে রাখাল রাহার কথা বলছিলাম, বা আমরা ইফতেখারুজ্জামানের কথা বললাম, আসিফ নজরুলের কথা বললাম, আমার মনে হয় যে এখানে আপনারা যারা আছেন, ছাত্র প্রতিনিধি যারা আছেন, যারা রাজপথে আন্দোলন করেছেন, করে যাচ্ছেন, আমাদের থোয়াইচিং মংসাক, যিনি তার জাতির অধিকার নিয়েই যিনি শঙ্কিত, তিনি তার যে জাতি শাক জনগোষ্ঠীর যে অধিকার থেকে বঞ্চিত, সেই জায়গাগুলো নিয়ে কাজ করছেন, সেই জায়গাগুলোর কথা বললেন। তো আমার মনে হয় যে আপনাদের সচেতনতা খুব প্রয়োজন। পাশাপাশি আমি একটা ছবি দেখাতে চাই আপনাদের কাছে। এই যে ধরেন রাখাল রাহা, এটি আমি দেখাচ্ছি আপনাকে আমাদের ডক্টর ইউনূসের প্রেস সচিবের ফেসবুক পেজ থেকে। যে রাখাল রাহার সঙ্গে তার দোস্তালি দেখেন, পেছনে ধরেন আসিফ নজরুল। তো এরা সবাই আসলে একই গোয়ালের গরু, তারা একই রকম ভাবেই চলে, এবং বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি হতে আমরা দেব না ইনশাল্লাহ। আমরা সজাগ দৃষ্টি রাখবো। এবং আপনারা যারা আজকে অতিথিরা অংশ নিলেন, আমি একটু কিছু বলতে যাচ্ছেন? জি, 30 সেকেন্ড একটু বলেন। জি, কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছিল 2018 সালে, ওই কোটা সংস্কার আন্দোলনে সবাই কোটার বিপক্ষে কথা বলছিলেন। একমাত্র আমি কোটার পক্ষে এই পাহাড় থেকে আমি দাঁড়িয়েছিলাম।
তখন সবাই আমাকে প্রশ্ন করতো, কিরে তুমি তুমি তো পাহাড়ের ছেলে, কেন তুমি এই কোটার বিপক্ষে কথা বলছো? আমি তখন সবাইকে বলতাম যে এই কোটা আমাদের জন্য কোনো উপকার হচ্ছে না, বরঞ্চ এই কোটা একচ্ছত্রভাবে চাকমারা নিয়ে যাচ্ছে এবং আমাদেরকে নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চালাচ্ছে। কিন্তু 2024 সালের জুলাই আগস্টের পরে যারা কিনা এই আন্দোলনের বিপক্ষে কথা বলেছে, যারা কিনা এই আন্দোলনের সপক্ষে ছিল না, এদেরকেই কিন্তু আপনার ওই বিভিন্ন পর্যায়ে জাতীয় নাগরিক কমিটি বলেন, আপনার বৈষম্য বিরোধী বলেন, ওদেরকে আপনার জায়গা দিয়ে অলিক মৃ, আমি যদি বলি অলিক মৃ হচ্ছে আপনার আদিবাসী ছাত্র সংসদের সভাপতি। সে আদিবাসী ছাত্র সংসদের সভাপতি কিভাবে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়, এটা আমার বড় প্রশ্ন জাগে। কিন্তু আমার পার্বত্য চট্টগ্রামে আমরা যারা কথা বলছি, আমরা যারা ভয়েস রেজ করছি, আমাদেরকে এরা মেরে ফেলার হুমকি দিয়ে, আমাদেরকে নানাভাবে সাইবার করে, আমাদের আইডি হ্যাক করে। আমার আইডি কিন্তু হ্যাক হয়ে গেছে, এবং আমার মতো আরেকটা ছেলে আছে পাইশুকে মারমা, তার আইডি কিন্তু হ্যাক করে ফেলেছে। কারণটা হচ্ছে কেন, আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি, বাংলাদেশের সর্বজনীন মানুষের পক্ষে কথা বলি, সর্বোপরি আমরা বাংলাদেশের সার্বভৌমত্বর পক্ষে কথা বলি। এই জন্য আমার এই পাহাড়ে অনেকে মনে করবেন যে পাহাড়ের সবাই কি আদিবাসীর পক্ষে, আদিবাসী শব্দ চান? না ভাই, পাহাড়ের সবাই কিন্তু আদিবাসী শব্দ চান না। একমাত্র সন্টু লার্মা পন্থী জেএসএস কর্মীরাই এই আদিবাসী শব্দটি বাস্তবায়ন চায়। এরপরে অন্যান্য যে সমস্ত জাতি গোষ্ঠী আছে, এবং পাশাপাশি আওয়ামী লীগ যারা করতো পাহাড় থেকে, আওয়ামী লীগ যারা করতো, এরাও আদিবাসীকে বাস্তবায়ন চাচ্ছে। কেন, এই যে কিছুক্ষণ আগে আপনারা যে আলোচনা করলেন, এই আলোচনার সাথে এখানে বিশাল একটা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে। এখানে আওয়ামী লীগ এবং জেএসএস মিলে আমাদের পার্বত্য চট্টগ্রামের সকল নিরীহ ভাইদেরকে উস্কিয়ে আপনার এই আদিবাসী শব্দটিকে অ্যাডপ্ট করানোর জন্য মিছিল মিটিং এ যাওয়ার জন্য ওরা বাধ্য করছে। যারা যেতে চাচ্ছে না, ওদেরকে অস্ত্রের মুখে ভয় দেখানো হচ্ছে। আমি চাই আপনারা ভাই ভয় পাবেন না, সময় এসছে আমরা সোচ্চার হওয়ার। এই এখন যদি আমরা সোচ্চার না হই, আগামীতে আমরা সোচ্চার হব না, আমার এই পাহাড় এরকম অস্থিতিশীল পরিস্থিতি থাকবে। বিনিময়ে আমার আমার আপনার, আমার ঘর আপনার ঘর, আমার ভাই আপনার ভাই, আমরা মরবো, আমাদেরকে মেরে ফেলা হবে, আমাদের কণ্ঠরোধ করা হবে, আমরা আর ভয় পাবো না। আমরা একটু সাহস নিয়ে একটু আগাই, আমার বাংলাদেশের সকল নাগরিকরা আমাদের পাশে থাকবে। জি জি, ধন্যবাদ ধন্যবাদ থোয়াই চিং মং শাক। জনাব রাহাত, 30 সেকেন্ড আপনার যদি কোনো মন্তব্য থাকে আপনি যদি করেন। আমি একটা কথা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে আপনার, যেহেতু ওই ভাইরা অনেক আলোচনা করেছেন, ওনাদের কথা থেকে একটা কথা উঠে আসছিল যে আমাদের এক পক্ষের মামলা নেওয়া হয়েছে। এখানে আসলে কি ঘটেছে ভাই বিষয়টা দেখেন। ওই দিনের ঘটনার মধ্যে আপনারা কিছু ফেসবুক লাইভে, কিছু ভিডিওর মধ্যে অলরেডি ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে উপজাতিদের মধ্যে কিছু ছেলেপেলে নিজেদের গায়ে আগে থেকে রং লাগিয়ে, মুখের মধ্যে রং টং মাখিয়ে তারপর তারা হচ্ছে সামনে আগাচ্ছিল। ঠিক আছে, এটা ভিডিও একটা ভাইরাল হয়েছে, এরকম একটা ভিডিও আমিও দেখেছি। হ্যাঁ, আমিও দেখেছি। আপনি দেখেছেন, আপনাকে পাঠিয়েছি। তার প্রায় 6 মিনিট পরে ওই ভাই পুলিশ সদস্যদের কাছেও জিজ্ঞাসা করেছেন, ভাই এখানে কি কোনো মারামারি হয়েছে, এখানে কি কোনো সংঘর্ষ হয়েছে? তখন পর্যন্ত কোনো সংঘর্ষ হয়নি। পুলিশ সদস্যরা বলতেছেন যে না ভাই, এখানে তো এখন পর্যন্ত কোনো মারামারি হয়নি। তো তার 5-6 মিনিট আগে তারা নিজেদের গায়ে রং মাখায়, লাল রং মাখিয়ে তারপর তারা বলতেছে আমরা তো আহত হয়েছি, ওদের কাছে অস্ত্র আছে। আচ্ছা, এটা একটা। দ্বিতীয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের সভাপতি আরমানুল হক, যে হয়তোবা অন্য এক রাজনৈতিক দল করতো কক্সবাজার থাকাকালীন, সে কোন রকম মারামারি লাগার, অন্য এক সাংবাদিক ভাই এটা প্রমাণ করে দেখিয়েছেন, মারামারি লাগার 10 মিনিট আগে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেখাইছে যে সে বলতেছে যে এদের কাছে অস্ত্র আছে, এরা আমাদের উপর হামলা করছে, আমরা আহত হচ্ছি। এই যে তারা উস্কানি ছড়াইলো, ফেসবুকে মিথ্যা তথ্য ছড়াইলো, এটা একটা ডিজিটাল একটা আইন হওয়ার কথা, নতুন যে সাইবার অ্যাক্ট, সেখানে হয়তো একটা মামলা হওয়ার কথা, কিছু একটা হওয়ার কথা। সরকার কি এই বিষয়গুলো তদন্ত করে তাদের বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নিচ্ছে? আমরা জানি যে রাখাল রাহা কিন্তু ছাত্র ফেডারেশনের সঙ্গে জড়িত ছিলেন, একটা সময় ফেডারেশনের সঙ্গে উনি রাজনীতি করতেন। সেই ছাত্র ফেডারেশনের বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি আরমানুল হক, সে কিন্তু এই গুজবটা ছড়ায়, পাহাড়িরা নিজেদের গায়ে রং লাগায়, পুলিশদের কাছে জানা যায় তারা হচ্ছে তখন পর্যন্ত কোনো মারামারি হয়নি। আচ্ছা, সরকার এটা নিয়ে কোন রকম তদন্ত করে নাই। উল্টা দেখেন কি হয়েছে, এই থোয়াই ভাই যেই ছেলেটার কথা বললেন, অলিক মৃ যে ছিল আদিবাসীদের একটা সংগঠনের সে সভাপতি, সে যে নাগরিক কমিটির এখন যুগ্ম আহ্বায়ক, এবং আমাদের আরেকজন ছিলেন বইবিছা থেকে একজন নেত্রী শ্রেষ্ঠা পঞ্চঙ্ঘা,
ওনারা এমন একটা দাবি নিয়ে এসেছেন যেটা ইতোমধ্যে আমাদের আলোচনা থেকে প্রমাণিত হলো, বোঝা গেল যেটা আসলে রাষ্ট্র বিরোধী শব্দ, যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটা শব্দ। ওই শব্দটাকে স্বীকৃতি দেওয়ার জন্য, নেয়ার জন্য তারা যে ভাই আন্দোলন করতে গেলেন, তাদের রাজনৈতিক দলগুলো, নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী, তারা কি আসলে তাদেরকে কোনো ধরনের শোকজ দিয়েছে, তাদেরকে কোনো ধরনের কারণ দর্শাতে বলেছে, তাদেরকে বহিষ্কার করেছে? তারা কিন্তু কোনো রকম কেউ বহিষ্কার করেনি। প্রত্যেকে একপাক্ষিক ভাবে আমাদের বিরুদ্ধে কথা বলেছে। এখানে আমি আরেকটা কথা উল্লেখ করতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটির মেম্বার ছিল শ্রেষ্ঠ তলজঙ্গে, সে আহত হয়েছে বলে আমি দুঃখ প্রকাশ করছি। সে আহত হয়েছে, আমাদের পক্ষের অনেক রাজন আহত হয়েছে। তো তার পক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অনেক প্রোগ্রাম অনুষ্ঠান করে ফেলছে, কিন্তু আমাদের সঙ্গে স্টুডেন্টস ফর সোয়ারেন্টির আরেকজন যুগ্ম আহ্বায়ক ইয়াকুব মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ও আপনি জানেন, আপনি জেনে অবাক হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন ছাত্রলীগ হামলা করে 15ই জুলাই, সেদিন বিজয় 71 হলের প্রাঙ্গণে সর্বপ্রথম আহত ব্যক্তি হচ্ছে ইয়াকুব। এখন সেই ইয়াকুবকে ওই দিন নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী অন্যান্য ছেলেপেলেরা বা অন্যান্য, ওরা হচ্ছে আমাদেরকে যে ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে, বিভিন্ন ধরনের ট্যাগ দিচ্ছে, সেই ট্যাগের মধ্যে ইয়াকুবও আছে। ওকে উদ্দেশ্য করে বলতেছে এত ছাত্রলীগ। যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংঘাতের মধ্যে, প্রতিরোধের মধ্যে সর্বপ্রথম সবার সামনে এগিয়ে যে আহত হলো, তাকে এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিজোন করে দিচ্ছে। এটা আসলে একটা কি ধরনের কার্যক্রম? সে কমিটির মেম্বার না বলে তার পক্ষে কথা বলতে পারবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন? এটা তো আমাদের সবার প্ল্যাটফর্ম ছিল। আমি ওই সময় উত্তরায় ছিলাম, যেহেতু আমার বাসা ওদিকে, আমি ওই দিকটা আন্দোলন করেছি। যখন উত্তরায় ব্রাশ ফায়ার করে থানার থেকে মানুষ মারা হচ্ছিল, তখন আমি ওই আশেপাশে ওই জায়গাটাতে ছিলাম। আমার সামনে দিয়ে অনেক মানুষকে নিয়ে যাওয়া হচ্ছিল। এখন একটা ইস্যুতে হয়তো তারা অন্য কাউকে সিম্প্যাথি দিচ্ছে, আমরা যারা মাঠ পর্যায়ে আন্দোলন করেছি আমরা এখন তাদের পর হয়ে গেছি। এই জিনিসটা কিন্তু খুবই দুঃখজনক। এটা আমি পরবর্তী কোন একটা সময় আরো বিস্তারিত এগুলো নিয়ে আলোচনা করব। জিয়াউল হক, খুব সংক্ষেপে 30 সেকেন্ড আপনার যদি কোনো মন্তব্য থাকে। যে আমি আসলে একটা প্রশ্ন অন্তর্বর্তী সরকারের কাছে করতে চাই, সেটা হলো যে মানে যারা বিচ্ছিন্নতাবাদের দাবি নিয়ে আসলো তাদের মামলাটা নেওয়া হলো, একটা সংঘর্ষ হয়েছে এবং তারাই প্রথম হামলাটা করেছে, সেক্ষেত্রে দোষ হওয়ার কথা তাদের। এরপর ধরলাম একটা সংঘর্ষ হয়েছে, উভয় পক্ষের হতাহত হয়েছে, তাদের মামলাটা নিল। কিন্তু স্টুডেন্ট ফর সভারেন্টি, যারা রাষ্ট্র সভারেন্টি নিয়ে কাজ করে, সার্বভৌমত্ব নিয়ে কাজ করে, তাদের মামলাটা কিন্তু নেয় নাই। তাহলে এর থেকে আমরা আসলে মানে কি সমাধানে আসতে পারি যে অন্তর্বর্তী সরকার মানে আসলে কার পক্ষে, বিচ্ছিন্নতাবাদীর পক্ষে নাকি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা নিয়ে যারা কাজ করে তাদের পক্ষে? মামলা নিয়ে যেদিন ঘটনা ঘটেছে ওই দিন থেকে আজ পর্যন্ত প্রায় প্রত্যেকটা দিন থানায় ঘোরা হচ্ছে এবং বলা হচ্ছে কালকে আসেন। তারপরে যেমন গতকাল বলেছিল যে ওসি বলেছিল, মতিঝিল ওসি, যে আপনি ডিসির সাথে একটু কথা বলেন আপনারা। আজকে ডিসির কাছে যাওয়া হয়েছে, ডিসিও কোনো সমাধান দেয় নাই। তাহলে মানে কার নির্দেশে মানে এই যে মামলা নিবে না, এটা কার নির্দেশ? এটা তো স্পষ্ট হওয়া দরকার, কার নির্দেশ এটা? মানে এটা তো একটা স্পষ্ট হওয়া দরকার যে আমরা কি স্টুডেন্ট ফর সভারেন্টি যারা আছি, মানে দেশ যদি বিক্রি হয়ে যায়, পার্বত্য চট্টগ্রাম যদি আলাদা হয়ে যায়, আমাদের কোনো লাভ লস আছে? আমাদের বাড়ি কিন্তু ভাই, আমাদের বাড়ি কিন্তু পার্বত্য চট্টগ্রামে না, আমরা কিন্তু সমতলের মানুষ, আমি ঢাকা বিভাগের মানুষ। সো পার্বত্য চট্টগ্রাম যদি হাতছাড়াও হয়ে যায়, আপনি যদি আদিবাসী স্বীকৃতি দেন এবং সেই ইস্যু করে তারা এখন আদিবাসী স্বীকৃতি চাচ্ছে বা গণমাধ্যমগুলো আদিবাসী বলে বেশি বেশি সম্বোধন করছে, এটাকে আবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, হঠাৎ করে 8ম শ্রেণীর ইংরেজি বইতে আবার আদিবাসী, ইন্ডিজিনাস পিপল জিনিসটা নিয়ে আসা হয়েছে, যেটা পলাশবাড়ির কাছে আমরা শুনেছি বিস্তারিত। তো এই যে বিষয়গুলো আসছে, এটা নিয়ে তো প্রতিবাদ হওয়া দরকার। এখন আমরা প্রতিবাদ করতেছি না, আমাদের মামলা দিয়ে বসিয়ে রাখা হয়েছে, পাশাপাশি মানে আমাদের যে হতাহত হয়েছে সেটার মামলা নিচ্ছে না। তাহলে আমরা রাষ্ট্রে যারা দায়িত্বশীল আছেন আমরা কি বলবো? তারা কি মানে দেশের সার্বভৌমত্বের পক্ষের মানুষ হিসেবে বলবো নাকি বিচ্ছিন্নতাবাদের পক্ষে? এই প্রশ্নটা আমার আসলে রাষ্ট্রযন্ত্রের কাছে থাকবে। ধন্যবাদ ভাই। জিয়া ভাই, আপনাকে ধন্যবাদ। এবং আমরা যে আলোচনা করলাম এই বিষয়টা মোটামুটি স্পষ্ট যে আদিবাসীটাকে নিয়ে নতুন করে ঘট পাকানোর চেষ্টা শুরু হয়েছে, নতুন করে একটা ধান্দা খোলা হচ্ছে, এবং যারা এতদিন ধরে এটা নিয়ে ব্যবসা করেছেন তারা এখন সরকারে বসে। কনক ভাই, আমি ছোট্ট এক মিনিট একটু কথা, 30 সেকেন্ড প্লিজ। আমি খুব সংক্ষেপে একটা কথা বলবো, সেটা হলো যে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় রক্ত ঝরেছে, যারই দোষ থাকুক সরকার দুই পক্ষের মামলা নেবে, মামলা নিয়ে যারা দোষী তাদের বিরুদ্ধে মানে দৃষ্টান্তমূলক শাস্তি নেবে, এ নিয়ে কোনো দ্বিমত নাই। কিন্তু আমার আপনার মাধ্যমে এবং এই শোয়ের মাধ্যমে সরকারের কাছে একটা প্রশ্ন, এই যে দুটো ছেলে এখানে আছে,
আর এটা একটা পক্ষ। আর আরেকটা পক্ষ যাদের নিয়ে আমরা আলোচনা করলাম, যারা এখানে নেই, এই ছেলেরা গিয়েছে কার পক্ষে? রাষ্ট্রের পক্ষে। আদিবাসী ইস্যুটা যদি আমরা ধরে নিই যে এই আদিবাসী স্বীকৃতির মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হতে পারে, যেটা আমাদের থয়সিং মং এর মাধ্যমে বা এই সামগ্রিক আলোচনায় বা আমরা সবাই জানি, এটা নিয়ে আমি আর আলোচনায় যাচ্ছি না, যে সময় নেই। তাহলে এই ছেলেরা গিয়েছে ঝুঁকি নিয়ে, এরা পাহাড়ের কেউ না, এরা গিয়েছে রাষ্ট্রের স্বার্থ আফল করতে, রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করতে, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে। আর আরেকটি গোষ্ঠী এসেছিল যারা আদিবাসী স্বীকৃতির নামে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাহলে এইখানে দুইটা পক্ষের মধ্যে কিন্তু মানে সংঘর্ষ হয়েছে। একটা পক্ষ রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করেছে, আরেকটা পক্ষ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে। তো সেখানে খুব দুর্ভাগ্যজনক, এই রাষ্ট্র যারা আমরা মানে বাংলাদেশ 02 বা নতুন স্বাধীনতার কথা বলছি, সেই নতুন স্বাধীনতার রাষ্ট্রের সার্বভৌমত্বের পক্ষের লোকদের পক্ষে না দাঁড়িয়েছে কাদের পক্ষে? রাষ্ট্রের সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা কাজ করছে তাদের পক্ষে। জি পলাশ ভাই, দুঃখজনক। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য, এটাই হচ্ছে আমাদের জন্য লজ্জাজনক। এবং আপনি জানেন যে আমাদের থয় চিং যা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আদিবাসী বা ক্ষুদ্র জাতিসত্তার একটি অংশ হিসেবেও তিনি যে কথাগুলো বলেছেন, আমার মনে হয় যে এগুলো নিয়ে আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের এই বিষয়গুলো প্রশ্রয় দেওয়া উচিত না। মানে এনজিও ধান্দা করব, টাকা খাবো, বিদেশে যাব, এইসবের থেকে বের হয়ে সবার আগে দেশ হওয়া উচিত। এবং যদি প্রয়োজন হয় আমরা আবারও আমাদের ছাত্র জনতা মাঠে নামবে এবং আমরা সর্বতোভাবে বাংলাদেশের পক্ষে যতটুকু ভূমিকা রাখা দরকার আমরা ইনশাল্লাহ ততটুকুই রাখবো। আজকে যারা অংশ নিলেন আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান অংশগ্রহণের জন্য। নিশ্চয়ই আমরা এই পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ভবিষ্যতে আমি চাই আপনাদেরকে ডাকলে, আমন্ত্রণ জানালে আপনারা আমার সঙ্গে যোগ দেবেন, আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন নিশ্চয় আপনার এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। জটিল পরিস্থিতি, এনজিওগ্রাম সরকারের এনজিও জীবীরা আবার সক্রিয় হয়ে উঠেছে দেশের বিপক্ষে। নাগরিক কমিটি, নতুন যে রাজনৈতিক দল ছাত্ররা করতে চাচ্ছেন, তারা তাদের সমর্থন এবং ফান্ড গঠনের ব্যাপারে ব্যস্ত। তারা এখন যে কোনো মূল্যে তারা নির্বাচনে আসতে চান, নির্বাচনে জয়ী হতে চান। তো আমার মনে হয় যে ন্যারেটিভকে সামনে রেখে এতগুলো ছাত্র জীবন দিল, এতগুলো ছাত্র পঙ্গু হলো, এতগুলো ছাত্র অন্ধ হলো বা ছাত্র জনতা, তাদের ব্যাপারটা তারা ভুলে যাওয়া কতটুকু ঠিক হচ্ছে, কেন তারা এই মুহূর্তে যে আলোচনাগুলো হলো সেই জায়গাগুলো তাদের ভূমিকার এত ম্রিয়মান কেন, সেই প্রশ্নটি আমার থাকলো। তবে একটি কথা বলি, যত নাগরিক কমিটি হোক বা প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের প্রেস সচিব বা আসিফ নজরুল বা ইফতেখার বা রাখাল রাহা, কোনো জায়গাতে আমরা ইনশাল্লাহ কোনো ছাড় দেব না। বাংলাদেশের বিষয়ে আমাদের কোনো ছাড় নাই। আপনারা যেই হন, যত কিছুই হন, আমার মনে হয় যে আপনারা সঠিক পথে আসুন। এনজিওজীবী যারা সরকারে আছেন তারা এই আদিবাসী বাণিজ্য করে বা বাংলাদেশকে বেচে কে কত টাকা কামিয়েছেন, কে কি করেছেন, সকল তথ্যই আমাদের হাতে আছে। পর্যায়ক্রমে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করব। অতএব আমার মনে হয় যে আপনারা আপনাদের কোর্স পরিবর্তন করুন, দেশের পক্ষে আসুন। খামাকা ভেজাল করে কোনো লাভ নাই, ঘোট পাকায় লাভ নাই। কোনো ঘোট পাকানোকেই আমরা প্রশ্রয় দেব না এবং সফল হতে দেব না ইনশাল্লাহ। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। প্রিয় দর্শক, স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন। ভিডিওটার অবশ্যই মূল মন্ত্র আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপডেট ভিডিও পেতে চাইলে নয়ন দেশ মিডিয়াতে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এগুলো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।